যা দেখতেছি এতটুকু বলতে পারতেছি, হৃদিকা আমার সাথেই যাচ্ছে। আর সে সেখানেই যাচ্ছে যেখানে আমি যাব। ও আব্বু আম্মু আছে। আর যদি হৃদিকার সাথে একবার আমার আব্বু আম্মুর সাক্ষাৎ হয়, তাহলে আমার সকল সত্যি ফাঁস হয়ে যাবে। আর আমিও আব্বু আম্মুর থেকে আড়ালেও থাকতে পারবো না। আমি কি বলবো বুঝতে পারছি না, নাও করতে পারবো না মামাকে। একদমই হোপলেস হয়ে গেলাম। হৃদিকাও আমার পাশে বসে আছে। ঋতিকা, যাচ্ছিস ঠিক আছে যা, তবে সাবধানে যাবি কেমন? আর অন্তর, ঋতিকার দিকে খেয়াল রাখিস আর নিজের দিকেও। জি মামি। এরপর গাড়ি স্টার্ট দেয় আর যেতে থাকি বাস স্টেশনের উদ্দেশ্যে। তবে আমার ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। গাড়ি চলতে চলতে বাস স্টেশনে পৌঁছে যায় আর আমরা গাড়ি থেকে নেমে যাত্রী সামনেতে গিয়ে দাঁড়াই। চিন্তা করলাম টিকিট আমি নেব, কারণ আমি ভেবে রাখছি হৃদিকাকে আমার পাশে বসাবো না, তাকে অন্য এক সিটে বসানোর ব্যবস্থা করব। আচ্ছা মামা, তোমরা এখানে থাকো, আমি টিকিটটা নিয়ে আসি। তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসি। বলেই আঙ্কেল হুট করেই চলে গেল আর আমার পরিকল্পনায় পানি ঢেলে দিল। চাইছিলাম হৃদিকাকে আমার থেকে দূরে রাখবো, কিন্তু ভাগ্য এটা হতেই দিচ্ছে না। মানে যাদের থেকে দূরে থাকতে চাই, ভাগ্য তা হতেই দেয় না। আঙ্কেল আসে আর টিকিটও নিয়ে আসে। আরে আঙ্কেল, আপনি কেন টিকিট নিলেন? নিলাম, আর কি মন চাইছে? এই নাও তোমাদের টিকিট। আঙ্কেল, এটা কিন্তু ঠিক হয় নাই। আমিও টিকিটটা হাতে নিলাম আর দেখলাম বাসের মাঝখানে আমাদের দুজনের জন্য ডান পাশের সারিতে টিকিট নিয়েছে। আমার থেকে যেটা একটু ভালো লাগে নাই, কারণ হৃদিকার পাশে বসতে চায় না। দেখি বাসের মধ্যে কিছু করতে পারি কিনা। শোন, তোরা এখন একত্রে সফর করবি, তাই দুজন দুজনের খেয়াল রাখবি। জি মামা। আচ্ছা, তোমরা সিটে যাও, বাস আর একটু পরে ছেড়ে দিবে। আঙ্কেলের কথা শুনে আমরাও বাসে উঠে পড়লাম। আমার জানালার সিট লাগবে। জি বসেন, তাছাড়াও এখানে কেবল তুমিই বসবা, আমি এখানে বসতেছি না। এখানে বসতেছো না মানে? টিকিট কেটে সিট নেওয়া হয়েছে, সো যে সিটের টিকিট কাটা হয়েছে সেই সিটেই বসতে হবে। সেই সিটে বসতে হবে কিনা তা আমি বুঝবো, তুমি সিটে বসো। মানে তুমি অন্য সিটে বসবা? জি চেষ্টা তো করবোই অন্য সিটে বসার। আর আঙ্কেল যে আমার জন্য সিট নিয়েছে সেটার কি হবে? তুমি আঙ্কেলকে এভাবে অপমান করবা? আরে আজব, এখানে অপমান করার কি আছে? অপমান করার কি নেই, আঙ্কেল আমাদের জন্য সিট নিয়েছে আর তুমি বলতেছো সেই সিট রেখে তুমি অন্য সিটে বসবা। এটা আঙ্কেলকে অপমান করা নয়, তার দেওয়া কোনো কিছুকে অমান্য করা তো অপমান করা। তাই আঙ্কেল যেহেতু সিট বুক করে দিয়েছে সেটাতে বসো। আর এখনো যদি তার কথা অমান্য করার চিন্তা করে থাকো, তাহলে এখনই আঙ্কেলকে বলতেছি। না না, বলা লাগবে না, আমি বসতেছি। বলেই হৃদিকার পাশে বসলাম। এই তো গুড বয়। এরপর আমরা বসেই আছি আর হৃদিকা আঙ্কেল ও মামার সাথে জানলা দিয়ে কথা বলতেছে। আমিও কথা বলে নিলাম। এরপর বাস ছাড়ার সময় হয়ে গেছে, তাই আমরাও তাদের সাথে কথা বলে বিদায় নিয়ে নিলাম। আর বাস চলতে লাগে। এরপর আস্তে আস্তে করে বাস তার স্টেশন ছেড়ে তার গন্তব্যের যাত্রা শুরু করলো। বাস চলছে তার আপন গতিতে। আমি ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 7টা 8 বাজে। আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে যেতে প্রায় 4 ঘন্টার মতো লাগবে। যদি জ্যাম থাকে তাহলে একটু বেশিই লাগে। যেহেতু এখন বাজে 7টা, তাহলে যেতে যেতে আমাদের 11টা বা তার থেকেও বেশি একটু সময় লাগতে পারে। আর যদি জ্যাম থাকে তাহলে ধরলাম 12টা। বাসে বসে আছি, হৃদিকাও আমার পাশেই আছে। আমিও বসে আছি, তবে হৃদিকার দিকে তাকাচ্ছি না, প্রয়োজনও নেই। তবে এখন আমাকে ভাবতে হবে কি করে আমি আমাদের বাড়িটা মামাদের হাত থেকে ছিনিয়ে নেব। না, এখানে এখন এইসব নিয়ে ভাবাটা উচিত হবে না। এখন রিল্যাক্স করা দরকার। জায়গা মতো গিয়েই ভাববো কিভাবে কি করব। তবে হ্যাঁ, একটা সমস্যা, হৃদিকা আমার সাথে যাচ্ছে, এটা নিয়ে একটু ভয় আছি। কারণ একে তো আব্বু আম্মু তারাও তানভীরদের বাড়িতেই আছে, আর হৃদিকাও সেখানে যাচ্ছে, এবং কি আমিও যাচ্ছি। তবে আমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নিতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে, আব্বু আম্মু যেহেতু আছে, হৃদিকাও তাদের বাড়িতেই থাকবে ও আব্বু আম্মুকে দেখবে। তারা কে জানতে চাইবে। আর যদি একবার হৃদিকা জানতে পারে যে তারা আমার আব্বু আম্মু, তাহলে আমি বড় ধরনের সমস্যায় পড়তে পারি, এবং কি আমার সত্যিটাও প্রকাশ হয়ে যেতে পারে। কি করতাম আমি? খালি মাইন্ড কাট চেপে আটকে যাই। উফ, ধর অন্তর, মাথা ঠান্ডা রাখ আর রিল্যাক্স থাক, না হলে পরে মাথা খাটাতে পারবি না, আর বাড়িও মামা মামির থেকে নিতে পারবি না। তবে কি করব আমি? ধর, মাথা ঠান্ডা রিল্যাক্স রাখতে হবে। যেহেতু বাসে সফর করতেছি, তাই চিন্তা করলাম এরকম মুহূর্তকে উপভোগ করা দরকার। এতে এক তো আমার রিল্যাক্স থাকবো, আর চিন্তা ভাবনা মাথা থেকে দূরে থাকবে। তাই আমি আমার কাছে থাকা আমার কাঁধ ব্যাগ থেকে ইয়ারফোনটা বের করে নিলাম আর মোবাইলের সাথে কানেক্ট করে ইয়ারফোন লাগিয়ে গান চালিয়ে দিলাম আর চোখ বন্ধ করে গান শুনে উপভোগ করতে লাগলাম।
তখন হৃদিকা পাশ থেকে ঝাঁকি দেয়। কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়নি? কিছু বাদ রেখেছো তুমি? আজব, আমি কি করলাম? আমি দেখতেছি তুমি আমাকে প্রতিনিয়ত এড়িয়ে চলতেছো। সেটা তো তোমার ভালোর জন্যই করতেছি। আমার মতো স্যাসরার সাথে কথা বলা কিংবা মেশার কোনো মানে হয়? তাছাড়া তোমার সাথে মেশার জন্য আমি ছাড়া আর অনেকেই আছে। তো তাহলে আমার এড়িয়ে চলার দিকে ধ্যান না দেওয়াটাই মনে হয় ভালো। আমি তোমাকে সরি বলেছি তো, তাহলে কেন এমন করছো তুমি? কেন কষ্ট দিচ্ছ আমাকে? আজব, আমি তোমাকে কখন কষ্ট দিলাম? আমাকে এড়িয়ে চলো, সেটা কি আমাকে কষ্ট দেওয়া না? আরে আমি এড়িয়ে চলি তাতে কি? তোমাকে তো অনেকেই মূল্যায়ন করতেছে, ডাকতেছে। কেউ কেউ আবার তোমার চোখে চোখ রেখে কথা বলে, তোমার পাশে বসে খাবার খায়। তাহলে আমার এড়িয়ে যাওয়ার দিকে দেখো কেন? তাকে নিয়ে খুশিতে থাকতে পারো না? আমি জানতাম তুমি এমন একটা কিছুই বলবে। আমি জানি তুমি কাকে ইঙ্গিত করে কথাটা বললে। তাহলে শোনো, তুমি যেটা দেখেছো না, এটা একটা পরিকল্পনা নাটক। আর সেটার উদ্দেশ্য হচ্ছে তোমার অবস্থা দেখা। মানে? মানে এই তো যে ছেলেটার সাথে আমাকে দেখছো না, সেটা জাস্ট আমাদের নাটক ছিল। কারণ তুমি আমাকে বারবার এড়িয়ে চলতেছো, যেটা আমার সহ্য হচ্ছিল না। কারণ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে প্রায় এড়িয়ে চলতে। আর কেউই চায় না তার ভালোবাসার মানুষটা তাকে এড়িয়ে চলুক। আমি তোমার এড়িয়ে চলাটা সহ্য করতে পারছিলাম না। পরে সৌরভ ভাইয়ের সাহায্য নিয়ে এই নাটকটা করি। মূলত সৌরভ ভাইয়াই রিমান ভাইয়াকে ম্যানেজ করে দিল। চিন্তা করেছি আরো কয়েকদিন নাটক করে তোমার অবস্থা দেখবো, কিন্তু আজকেই তুমি বাড়ি থেকে চলে যাচ্ছিলে, যেটা আমার ভালো লাগতেছিল না। তাই আমিও প্ল্যান করে ফেলি তোমার সাথে আসা। তাই আব্বুকে বুঝিয়ে শুনে তোমার সাথে চলে আসি। আমি সেটা বুঝে গেছি, আর এটাও বুঝে গেছিলাম তোমার মনে আমার জন্য কি চলতেছে। তাই এড়িয়ে চলতে শুরু করলাম। কিন্তু কেন? কারণ আমি চাই না যারা আমাকে আশ্রয় দিয়েছে তাদের সাথেই বেইমানি করতে। আমি তোমার বিহেভিয়ার দেখেই বুঝে গেছিলাম, তাই ভেবে নিছি তোমার থেকে দূরে থাকার। কারণ আমি তাদের সামনে অপরাধী হতে চাই না। যেহেতু তুমি আমাকে নিজ মুখে সত্যিটা বলেছো, তাই আমিও এবার বলি, প্লিজ আমার থেকে দূরে থাকো। এমন কেন কোনো কাজ করো না যার জন্য মামা মামির সামনে আমি খারাপ হয়ে যাই। তারা আমাকে বিশ্বাস করেই আশ্রয় দিছে, আমি তাদের বিশ্বাসটুকু ভাঙতে চাই না। দেখো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। একটা কথা বলি, যেটাকে তুমি ভালোবাসা বলতেছো না, সেটা জাস্ট একটা আবেগ। আর তাছাড়া আমার মতো ছেলের লাইফে ভালোবাসা বলতে কিছু নেই। আমার মনে কোনো আবেগ নেই। আর কে বলেছে তোমার লাইফে ভালোবাসা নেই? সেটা তুমি কি করে বুঝলে? সেটা আমাকে পরিস্থিতিই বুঝিয়ে দিছে। যাই হোক, প্লিজ এইসব নিয়ে আমি আর কথা বাড়তে চাই না। সো এগুলো বাদ দাও। অন্তর, প্লিজ আমার কথা শোনো। এমনি যা খুশি বলো, তবে এইসব নিয়ে না, প্লিজ, রিকোয়েস্ট। এরপর হৃদিকা আর কিছু বলো না, খালি জানালার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। আসলে একদিক দিয়ে ভালো লাগছে, সে তার মনের বলে দিল কথাগুলো। আর আমিও আমার কথাগুলো বলে দিলাম। কারণ আমি এই জান জোটে আর আটকে থাকতে চাই না। আমি একবার তো ভুল করছি, যা থেকে শিক্ষাও নিছি, তাই দ্বিতীয়বার সেই ভুলটুকু করতে চাচ্ছি না। এরপর হৃদিকাও তার মতো আছে, আর আমিও আমার মতোই আছি। আর আমরা হাফ জার্নি করে ফেলছি। বাস পেট্রোল পাম্পে এসে থাকে। আমরা বাস থেকে নামি, তবে হৃদিকা আমার সাথে কোনো প্রকার কথা বলে নাই। সেটাই ভালো, যত পারুক আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যাক। হালকা পাতলা নাস্তা করে নিয়ে বাসে চলে গেলাম। এরপর বাস আবার চলতে লাগে। এরপর সোজা গন্তব্য গিয়ে থামবে। বাসের সফর করতে করতে শেষমেশ গন্তব্যে পৌঁছেই গেলাম। আমি ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 11:37 বাজে। মোটামুটি জ্যাম ছিল না, তাই সময় কম লাগলো। আমরা বাস থেকে নেমে যাই। এরপর একটা সিএনজি স্টেশনে নিয়ে দাঁড়াই। ভাগ্যক্রমে একটা সিএনজি পেয়ে যাই, আর সেটা নিয়েই আমরা তানভীরের বাসার দিকে চলে যাই। বাসের সামনে নেমে ভাড়া মিটিয়ে দেই। দেখলাম তানভীর উপস্থিত, সাথে সাথে হাজির। কিরে মামা, কি অবস্থা? এই তো দেখতেছিস না কেমন আছি। তা তো দেখতেই পারতেছি। আর কিরে শয়তানি, কি অবস্থা তোর? আমি ফুপির কাছে যাচ্ছি। বলেই ডাইরেক্ট ব্যাগ নিয়ে ভেতরে চলে যায়। কিরে রেগে আছে কেন? জানি না ভাই, তবে শোন, আব্বু আম্মু কি শুয়ে আছে? না, তবে তোরা তাদের রুমে। আচ্ছা, ভেতরে চল। না দোস্ত, আমি একে দিতে আসছি, আর আমি এখানে থাকতে পারবো না। যা শালা, এত রাতে কই থাকবি? চুপচাপ চল, কেউ দেখবে না, সোজা আমার রুমে চলে যাবি। আরে লাগবে না, আমার ব্যবস্থা আছে। চুপ চল তো, বসে কেউ দেখবে না। বলেই আমার ব্যাগ টান দিয়ে নিয়ে নেয়, আর আমাকে নিয়ে ভেতরে যেতে লাগে। আমিও ভেতরে ঢুকে এক পলক আশেপাশে দেখে নিলাম। দেখতে হবে আঙ্কেল আন্টির রুমে। এরপর চট করেই আমি সোজা তানভীরের রুমে চলে যাই। থ্যাঙ্কস দোস্ত, তবে আজকের রাতটাই আছি আমি এখানে, কালেই চলে যাব। আচ্ছা যাই হোক, এখন খাবার এখানে খাবি নাকি নিয়ে আসবো? ভাই খিদাই নাই আমার, খাওয়া দাওয়া করছি। আমার শুধু ঘুমটাই প্রয়োজন, ব্যাস, আর কিছু লাগবে না।
ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে শুয়ে পর, চিন্তা করিস না, এই রুমে কেউই আসবে না। আর আসলে আগে দরজা নক করবে। আর আমি আম্মুকে সব বলছি তোর সাথে কি কি ঘটছে। আম্মুকে ম্যানেজ করাটা পসিবল হতো না। ঠিক আছে, সমস্যা নেই। তবে আমি এখানে আছি সেটা যেন আর কেউ না জানে, আর আব্বু আম্মুর কানেও যেন না যায়। ওকে। এরপর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। শরীর অনেক ক্লান্ত, কারণ জার্নি করছি, তাই শুতেই ঘুম চলে আসে। সকালবেলা, মামা উঠ, আর কতক্ষণ ঘুমাবি? নাস্তা নিয়ে আসছি তোর জন্য। আচ্ছা উঠতেছি। এরপর উঠে গেলাম, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর তানভীর রুমে নাস্তা আনে, সেটাও খেয়ে নিলাম। বাকিরা নাস্তা করছে, আর আব্বু আম্মু কই? সকালে নাস্তা করছে, আর আঙ্কেল আন্টি আছে তারা বাসার হল রুমে, তাই তো তোর জন্য নাস্তা নিয়ে আসি। দোস্ত, যেভাবেই হোক আমাদের বাড়িটা আব্বু আম্মুর কাছে ফিরে দিতে হবে আমাকে, আর মামা মামি ও সাইমনকে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ দোস্ত, তবে তার জন্য ভালো করে মাথা খাটাতে হবে, তাদের দুর্বল দিকগুলো জানতে হবে। হ্যাঁ ঠিক বলছিস, তবে তাদের দুর্বলতার দিকগুলো জানতে হলে তাদের কাছেই যেতে হবে। দোস্ত, নাস্তা করে বের হব, তুমি আব্বু আম্মুকে হল রুম থেকে একটু সরা। তুই নাস্তা শেষ কর, সব হয়ে যাবে। এরপর নাস্তা করলাম, আর বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম, আর আস্তে করে রুম থেকে বেরিয়ে গেলাম। দেখলাম তানভীরের আব্বু আম্মুর সাথে কথা বলতে ব্যস্ত, আর সেই সুযোগে আমিও বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাইরে গিয়ে দেখলাম এলাকায় পুলিশ চলাফেরা করতেছে, মানে মাস্ক পরার জন্য সবাইকে বলতেছে, তাই আমিও মাস্ক পরে নিলাম। আর সেটা পরেই আমাদের বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির দিকে গিয়ে আড়ালে থেকে বাড়ির কাহিনী দেখতে লাগলাম। দেখলাম মামা টিভি দেখতেছে, মামিও আছে, সুখ পালন করতেছে। তারা করুক, তাদের এই হারাম সুখে গ্রহণ লাগাতে চলে আসছি আমি, শুধু সময় ও সুযোগের অপেক্ষা। কিছুক্ষণ তাদের অবস্থা দেখে চলে লাগলাম। কি করব কিছুই বুঝতেছি না, তবে যে করে হোক একটা বুদ্ধি বের করতে হবে। এলাকায় আসলাম, তাই চিন্তা করলাম একটু ঘুরে ঘুরে দেখি। আমি এখন যেখানে আছি আমার কলেজ, সেখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। তাই আমিও চিন্তা করলাম একবার এই কলেজটাকেই দেখে আসি। আজ শুক্রবার, তাই সকল প্রতিষ্ঠান বন্ধ, মানে সাপ্তাহিক ছুটি। আমিও কলেজের দিকে গেলাম, সেখানে গিয়ে কলেজটাকে দেখতে লাগলাম। বহুদিন পর এই কলেজের আঙিনায় আসলাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কলেজে। কলেজটাকে দেখে অনেক কথা মনে পড়ে গেল। কিছুক্ষণ কলেজে থেকে চলে আসি আমার পছন্দের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা আমার একটা জিনিসের জন্য ভালো লাগতো, তাহলে এই রেস্টুরেন্টের কফি, যা আমার অনেক ভালো লাগতো। আর বেশিরভাগই আমাদের কোনো ট্রিট কিংবা পার্টি হলে এই রেস্টুরেন্ট থেকেই খাওয়া হতো। তাই আমিও রেস্টুরেন্টে বসে একটা কফির অর্ডার করলাম। কফি অর্ডার করে বসে আছি, ঠিক তখনই একটা টেবিলে আমার চোখ গেল, আর সেই টেবিলের দিকে তাকিয়ে প্রায় অবাক হয়ে গেলাম। আমি সাইমনকে দেখতে পাচ্ছি, সে সেই টেবিলে একটা মেয়েকে নিয়ে বসে আছে। তবে অবাক করার বিষয় হলো, সাইমন সেই মেয়ের হাত ধরে হাসতে হাসতে কথা বলতেছে, কিন্তু মেয়েটা মায়া না, কিন্তু মায়াকে ছাড়া অন্য একটা মেয়ের সাথে এভাবে কথা বলতেছে। ব্যাপারটা আমাকে অবাক করেই দিল, কারণ সেদিন যা দেখলাম মায়া সাইমনকে পেয়ে আমার সাথে সেই ঘটনাটা ঘটাইছে, আর তারাও তো দুজন দুজনকে পেয়ে খুশিও ছিল। তাহলে এখন সাইমন এই মেয়ের হাত ধরে বসে আছে, কথা বলতেছে, তার মানে সাইমন কি মায়াকে এখন ধোকা দিচ্ছে? আমি আস্তে করে সাইমন যে মেয়েটার হাত ধরে আছে তার ছবি তুলে নিলাম। আজ খুব খুশি লাগতেছে, কারণ সাইমন এখন যা করতেছে মায়াও ঠিক তাই আমার সাথে করছে। আমার অনুপস্থিতিতে মায়াও সাইমনের সাথে চক্কর চালাই গেছে, এখন মায়াও এখানেই নেই, তাই সাইমনও সেই কাজটাই করতেছে। এই তো, এই না হলো তাদের পিওর লাভ। দুজনে সেম ক্যাটাগরির জিনিস। আমি ছবি তুলে নেওয়ার কারণ হচ্ছে এই ছবিটা মায়াকে পাঠানো আর দেখানো তার ট্রু লাভ তার অনুপস্থিতিতে কি করতেছে। এর মধ্যে আমার কফি চলে আসে, আর আমি উল্টা মুখ হয়ে কফি খেতে লাগি। কফিতে প্রথম চুমুক দিতেই আমার মাথায় একটা বুদ্ধি আসে। চিন্তা করতেছি এই মেয়েকেই কাজে লাগিয়ে সাইমনের বিরুদ্ধে ব্যবহার করবে। এই মেয়ের দ্বারাই একবার সাইমনকে কন্ট্রোল করতে পারে, সাইমনের দ্বারাই বাইরে নিয়ে নিতে পারবো। তবে তার জন্য আমাকে একটা ফুল প্রুফ প্ল্যান করতে হবে, যেটা দিয়ে সাইমনকে আমার ফাঁদে আটকাতে পারবো। কারণ এখানে যা দেখতেছি সাইমন মেয়েটার প্রতি একটু বেশি আকর্ষিত দেখাচ্ছে, মানে মেয়েটার সাথে একটু বেশি ভালো বিহেভ করতেছে, ও হাত ধরে আছে। ঠিক আছে, তাহলে মেয়েটাকেই চারা বানাবো আমি। তার আগে আমাকে এই মেয়ের ডিটেলস বের করতে হবে, সে কে, তার নাম, কোথায় থাকে, কি করে। এখন আমার প্রথম কাজ হলো মেয়েটার ডিটেলস বের করা। এরপর ব্যাগটা দেখে নেবো। কবরে শেষ করে বেল মিটিয়ে চলে আসলাম রেস্টুরেন্ট থেকে। আজ ঘটনাটা দেখেই হাসি পাচ্ছে। মায়া সাইমনের জন্য আমার সাথে জঘন্য কাজটা করলো, আর এখন যার জন্য করলো সেও তার চোখ ফাঁকি দিয়ে অন্য একজনের সাথে পীড়িত করে যাচ্ছে। ভালোই, ছবি তুললাম তো বটেই, তবে মায়ের সাথে কন্ট্যাক্ট করার মতো আমার কাছে কোনো কিছুই নেই। না আছে তার নাম্বার, না আছে ওয়েট 1 মিনিট, তার আইডি তো আমার ব্লক লিস্টে পড়ে আছেই। এক কাজ করি, তার আইডিটা দেখে নেই।
এরপর আমার ফেক অ্যাকাউন্ট দিয়ে তার কাছে ছবিগুলো পাঠিয়ে দেব। তবে আগে বাড়ি যাই, তারপর আইডি খুঁজে বের করব। তখন মনে পড়লো এখন বাড়িতে যাওয়া যাবে না, কারণ আব্বু আম্মু বাড়িতে আছে আর এই সময় তারা ঘোরাফেরা করবে। আর এমনিও আমি চিন্তা করে রাখছি তানভীরদের বাড়িতে থাকবো না, অন্য কোথাও থাকার ব্যবস্থা করব, কারণ আমি চাই না আম্মু আব্বু জানো আমি এখানে আছি। তখন মোবাইলটা বের করি আর তানভীরকে কল করে বলে দেই আমার ব্যাগ নিয়ে আমাদের আড্ডার স্থানে চলে আসতে। এরপর কল করে দিলাম আর আমিও সোজা আমাদের আড্ডার স্থানে চলে যাই। সেটা মূলত একটা চায়ের দোকান, যেখানে আমি তানভীর ও আমাদের আরো কিছু ফ্রেন্ডরা আড্ডা দিতাম। আমিও সেই চায়ের দোকানে গিয়ে বসে আছি আর কিছুক্ষণ পরেই তানভীর ব্যাগ নিয়ে চলে আসে। দোস্ত আমি বলি কি, অন্য কোথাও তোর থাকতে হবে না, আমাদের বাড়িতেই থাক, আমি তোকে প্রোটেকশন দিব। দোস্ত সেখানে যদি থাকি ধরা খাওয়ার চান্স 90%, তাই তোদের বাড়িতে না থাকাই আমার জন্য ভালো। তো এখন থাকবি কই? দেখি না কই থাকতে পারি। দোস্ত আমাদের এক ফ্রেন্ডের বাসায় থাকতে পারবি? না দোস্ত, আমি কোনো পরিচিত কারো বাসায় থাকতে চাচ্ছি না। কিন্তু দোস্ত এসের আর একটা উপায় আছে, সেটা হলো হোটেলে থাকা, আর সেটাতে প্রচুর টাকা যাবে। এক তো আমাদের বাড়িতে থাক, না হলে যাদের বাড়ির কথা বলতেছি সেখানে থাকতে পারবি। আচ্ছা দাঁড়া, তুই কার কথা বলতেছিস এটা আমাকে আগে বলতো। তোর যমজ ভাই হৃদয়ের কথা বলতেছি। ওয়েট, এই শালা না বিদেশে যাওয়ার কথা ছিল? না যায় নাই, এতে দেশেই থাকবে আর ব্যবসা করবে। ভাই এই শালা আমারে পাইলে উদুম মায়ের দেবো, আর কোথাও যাওয়া যায় না? না দোস্ত কিছুই করার নাই, আর দোষটা তোর, তুই তার খোঁজ খবর নেস নাই আর তোর নাম্বার বন্ধ পাইছে, এমনিও তোর উপর রেগে আছে। ভাই আমি যাব না, অন্য জায়গায় যাব। শালা আমাকে ভর্তা বানাই ফেলবে, এমনিও আমি চিক না, সে আমার হাড্ডিগুলো গোড়া করে ফেলবে। এখন যদি তুই নিজ থেকে তার কাছে ধরা না দেস, সে আমাকে বলেছিল তোর সে খুঁজে বের করলে তুই শেষ, তাই ভাই নিজ থেকে তার কাছে ধরা দে। আর কোনো উপায় নাই? না রে ভাই, এটাও শেষ ও একমাত্র উপায়। ঠিক আছে চল তাহলে। এরপর তানভীর সহ আমরা হৃদয়দের বাড়ির দিকে যেতে লাগি। বাড়িতে গিয়ে তানভীর হৃদয়কে ডাক দেয়। এই হৃদয় কই, তুই চোর ধরছি? ওই শালা চোর ধরছিস মানে? কারে চোর বানাচ্ছিস? ভাই মায়ের এমনিও খাবো, তুই তো আমার কষ্ট প্রো ম্যাক্স বানাইতে লেগে পড়ছিস। ঠিকই আছে, এটাই তোর প্রাপ্য। এই কই তুই? এর মধ্যে হৃদয় বেরিয়ে আসে। এই শালা ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? শালা চোর ধরছি আর ধরে ডাইরেক্ট এখানে নিয়ে আসছি, এই দেখ। শালা মাদারবোর্ড, কোন জঙ্গল থেকে এটারে বের করেছিস তুই? আজকে পাইছি তোরে, দাঁড়া ডান্ডাটা নিয়ে আসি। ওরে ভাইরে মরে যামু তো। তুই শালা জিন্দা থেকেও বা কার চুল ফালাবি? দাঁড়া তুই, ডান্ডা লাগবো না, এমনি ধানামু তোরে। বলেই হৃদয় এসেই মারতে শুরু করে। আমি গড়াগড়ি খাচ্ছি, শালাও মায়ের দিয়ে ব্যস্ত। শালা কোন জঙ্গলে ছিলি তুই? তোর ফোন নাম্বার বন্ধ কেন? আর আমাকে সব কিছুই ব্লক করে দিলি তুই? আজকে তোরে শেষ করে ছাড়ুম শালা। ও মারে মরে গেলাম রে। ভাই আর জীবনে এমন ভুল করবো না ভাই, লাস্ট বারের মতো ছেড়ে দে। যা ছেড়ে দিলাম, ওট। মায়ের দেওয়া বন্ধ করে আমার দিকে হাত বাড়িয়ে দেয় আর আমিও হাত ধরে উঠলাম। উঠতে সাথে সাথে হৃদয় দড়ি জড়িয়ে ধরে। শালা তুই জানিস কত মিস করছি তোরে? কই চলে গেছিলি তুই? সব বলবো দোস্ত। চল শালা ভিতরে চল, সব ভিতরে গিয়ে শুনবো। এরপর আমরা হৃদয়ের বাড়িতে যাই। কিরে বাড়ি ফাঁকা ফাঁকা কেন? আন্টি আঙ্কেল আর তোর বোন নাই? দোস্ত তারা সবাই গ্রামের বাড়িতে গেছে, আমি শুধু আছি এখানে। আর বল কই ছিলে এতদিন? তাহলে শোন, এরপর কেন চলে গেছিলাম আর কইছিলাম এতদিন সবই বলি। এই মায়াটাও তোর মামাতো ভাইটা আছেটা কয়টা বলতো একটু? দুইটারে একটু সাজতে করে আসি। হৃদয় তোর কিছু করা লাগবে না, যা করার আমি করব। তাহলে অবশেষে এলাকায় আসলি, তোরে কতটা মিস করছিস শালা। একটা সত্যি কথা বলি, আমি ভেবে নিয়েছিলাম এই এলাকায় আর আসবো না, কিন্তু এখন না এসেও পারলাম না। মানে কোনো উদ্দেশ্য নিয়েই এলাকায় আসছিস? উদ্দেশ্য না রে ভাই, আমাদের হক আদায় করার জন্য আসছি। এরপর আমি হৃদয়কে এলাকায় আসার আসল সত্যিটা বলি। কি বলতেছিস তুই? তোর মামা মামি এই কাজটা করেছে? হ্যাঁ হৃদয়, যেটা শুনছিস সবই সত্যি। অন্তর মামা তোদের বাড়িটা হাতিয়ে নিছে, আর হাতিয়ে নিয়ে আঙ্কেল আন্টিকে বাড়ি থেকে বের করে দিছে, আর বর্তমানে আঙ্কেল আন্টি আমাদের বাড়িতেই আছে। শালার বুইড়া ব্যাটারে আমি তো দৌড়ায় দৌড়ায় পিটামু, শালা খবিস। হৃদয় এমন কিছু করিস না, আমি একটা প্ল্যান করছি, সেই প্ল্যান অনুযায়ী কাজটা করব। প্রথমে আমাদের বাড়িটা নিয়ে নিতে হবে, এরপর বাকিটা দেখা যাবে। কি প্ল্যান করছিস আমাদেরও বল। তাহলে শোন, আমরা যে রেস্টুরেন্টে যাই সেখানে গিয়ে দেখি স্যামন একটা মেয়ের হাত ধরে আছে আর তার প্রতি বেশ আকর্ষিত হয়েই তার সাথে কথা বলতেছিল।
আমরাও সেই মেয়ের ব্যবহার করে সাইমনের দ্বারা বাড়িটা নিয়ে নেব। ওয়েট, তুই বললে সাইমন একটা মেয়ের হাত ধরে কথা বলতেছিল, কিন্তু সে তো মামার সাথে। আমি জানি তুই কথাটা বলবি। মায়া যেমন আমার সাথে করছে, এখন সাইমনও একই কাজ করতেছে। মানে আমার অনুপস্থিতিতে মায়া যেমন সাইমনের ক্লোজ গেছে, এখন সাইমনও মায়ের অজান্তেই অন্য একটার সাথে টাঙ্কি মারতেছে। আর যে মেয়েটার সাথে ফ্ল্যাট করতেছে না, তাকে দিয়েই আমাদের কাজটা করাবো। হাইরে মায়া, কারে ভরসা কইলি? সত্যিকারে ভালোবাসা পেয়েও তার মর্ম দিলি না। শেষমেশ এমন একটা ছেলের সাথে জড়ালি যে আড়ালে তোর মতো হাজারটা মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। অন্তর, এই পোলারে আমি একটা গণধোলাই দিতে চাই। মামা, আমিও চান্স চাই। ভাই, এটা কি কোনো খেলা হইতেছে যে তোরা দুজনে চান্স চাইতেছিস? শালা ভাগাভাগি করেই খেলাবি, তার সাথে আমিও আছি। শালার ভাগ্য কতটা খারাপ হলে আমাদের মতো হারামিগুলো তার পিছে লাগে। তাদের বুঝিয়ে দেবো হারাম সুখ চিরস্থায়ী হয় না, বরং তাদের হারাম সুখের জন্য বড় ধরনের দুঃখ তাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক বলছিস। হৃদয়, অন্তরকে তোদের বাড়িতে রাখতে পারবি? তুইও তো সবই জানিস। আরে ভাই, এই শালা বাড়িতে আসছে, এমনিও তারে যেতে দেব না আমি। আর রাখবো মানে শালারে যেতে দিচ্ছি না আমি। ওই যা, গিয়ে গোসল করে নে, ততক্ষণে আমি রান্না করি। রান্না শেষ করে মসজিদে যাব। ওকে, তাহলে আমি যাই। ভালো থাকিস। ওই কই যাস? আমরা আজ আমাদের সাথেই থাকবে। শালা বহুদিন পরে আমরা তিনটা একত্রে হলাম, আর সে বলে যাইতেছি আমি। যা, ফ্রেশ হয়ে নে। না রে ভাই, বাসা যাইতে হবে। চুপ শালা, বাসায় তোর বউ আছে নাকি? বাসায় বউ নাই, তবে নিজের রুমে গিয়ে কারো ছবি দেখবে আর কি। ওই চুপ শালা। এক মিনিট, কার ছবি দেখবি রে ভাই? ওই তানভীর ছবি দেখার কথা শুনে এরকম রিয়াক্ট করলি কেন? কেসটা কি রে? না দোস্ত, কিছু না। এ শালা হৃদয় এমনি কথাটা বলছে। ও, এমনি বলছি তাই না? অন্তর আমাদের তানভীর ব্রো একজনকে পছন্দ করে। কি আব্বা কি কস? এতে হুদয় একটা কথা মানাই ফেলছে। এদের কথা বিশ্বাস করিস না। ঠিক আছে মামা, তোরে একটা ছবি দেখাবো, হেব্বি আগুন। দুজনে ট্রাই করুম, কেমন? দেখলাম কথাটা শুনে তানভীরের মুখের রিয়াকশন নিমেষেই চেঞ্জ হয়ে গেল। ওকে দিস, আমি জাস্ট একবার ট্রাই করবো, তুই আর সুযোগ পাবি না। সমস্যা নাই, আমার ভাবি হলেও চলবে, আমি ভাবি হিসেবে মেনে নেব। শালা হৃদয় আর লাথি দিমো তোর বেটা। যা যা। এরপর আমরা চলে গেলাম। আর যেহেতু শুক্রবার, তাই গোসল করে ব্যাগে পাঞ্জাবি ছিল, সেটা পরে নিলাম আর সামনের রুমে আসলাম। শালা আমার থেকে কথা লোকাস তাই না? না রে দোস্ত, তুই যেটা ভাবতেছিস সেটা না, মানে মেয়েটা ভালো লাগে আর কি। তাহলে ঘটনা সত্যি? বাহ শালা, কথা তো ভালোই লোকাস। অন্তর আমাকে ওই শালা বলে নাই। একদিন এটা গোপনে ফলো করছি, পরে দেখি কাহিনী এটা। শালা মনে করছে আমাদের থেকে সে লুকিয়ে রাখতে পারবো। আচ্ছা বুঝছি, তোরা গ্রেট। আচ্ছা অন্তর, বাসা গিয়ে গোসল করে রেডি হয়ে আসি। ওকে, তবে ব্যাগে করে জামা কাপড়ও নিয়ে আসিস, কারণ আমি যতদিন এখানে থাকবো ততদিন তোরাও আমার পাশেই থাকবি। ওকে। এরপর তানভীর চলে যায় আর আমিও বসে আছি। তখনই মনে পড়লো মায়ের আইডিটা দেখার কথা, তাই আমিও ব্লগ লিস্টে দেখতে লাগি। কিন্তু আমি মায়ের আইডি পাচ্ছি না কেন? তাকে তো ব্লগ লিস্টেই রাখছিলাম, তাহলে তার আইডি গেল কোথায়? ব্লগ লিস্ট থেকে তো আমি তাকে আনব্লক করি নাই, নাকি তার আইডি ডিসেবল হয়ে গেছে? দূর, এখন তাকে তার প্রেমিকার অন্য মেয়ের সাথে কাটানোর সুন্দর মুহূর্তের ছবি পাঠাবো কি করে? মেসেজটা পুরাই খারাপ হয়ে গেল। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? না, এমনি একটু টেনশন হচ্ছে কিভাবে কি করব। আরে আমরা আছি তো, আর তুই তো প্ল্যান করেই ফেলেছিস। আমরা সেই অনুযায়ী কাজ করব। তবে দোস্ত, যে মেয়েটার কথা বলেছিস সেই মেয়েটার ছবি আছে তো তোর কাছে? তাহলে তার ডিটেলসটা বের করা যাবে। আছে, পরে দেখাবো। এখন যা, গোসল করে রেডি হয়ে আয়, মসজিদে যাব। হ্যাঁ হচ্ছি, আর রান্নাও শেষ। আমি গোসল করে রেডি হয়ে আসছি। এরপর হৃদয়ও চলে যায় আর কিছুক্ষণের মধ্যে তানভীরও আসে, সাথে ব্যাগও নিয়ে আসে। তারপর হৃদয়ের সাথে আমরা তিনজনে একত্রে মসজিদে চলে যাই। আজ অনেকদিন পরে নিজ এলাকায় নামাজ পড়ছি। দেখলাম এলাকায় মাস্কের জন্য ধরতেছে, তাই পকেট থেকে মাস্ক বের করে পড়লাম। আসলেই মাস্ক পরে চলাফেরা করা দরকার, কারণ দিন দিন পরিস্থিতি আবারও বিগড়ে যাচ্ছে। এরপর আমরাও মসজিদের ভেতরে যেতে লাগি। তখনই আমি আব্বুকেও দেখলাম, সাথে আঙ্কেল তানভীরের আব্বুও ছিল। আমি আব্বুকে দেখেই অন্য সাইডে গিয়ে মসজিদে ঢুকে পড়ি। ভাগ্যিস আব্বু আমাকে দেখে নাই। এরপর আমরা তিনজনে নামাজ শেষ করে মসজিদ থেকে সোজা হৃদয়দের বাড়িতে চলে আসি। তারপর দুপুরের খাবারটাও খেয়ে নিয়ে তিনজনেই একই রুমে গিয়ে রেস্ট করতে করতে আড্ডাও দিতে লাগি সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যাবেলায় তানভীরকে দায়িত্ব দিলাম চা নাস্তার ব্যবস্থা করার। এরপর সেও চা নাস্তা নিয়ে আসে, আমরা আড্ডা দিতেছি। ওই,
তোরে তো তানভীরের ছবি দেখায় নাই, দাঁড়া। বলেই হৃদয় মোবাইলের ছবি বের করে মোবাইলে এগিয়ে দেয়। আমিও হেসে হেসে মোবাইলটা নিলাম। এরপর ছবিটা দেখতে লাগলাম। ছবিটা দেখি থ হয়ে গেলাম, কারণ যে মেয়েটার ছবি আমি দেখতেছি সেটা আর কেউ না, এটা সেই মেয়েটা যার হাত ধরে সাইমন কথা বলতেছিল। আমি তো প্রায় শক খেয়ে গেলাম ছবিটা দেখে। কিরে, তোর আবার কি হয়েছে? মামা একটা কথা বলি। হ্যাঁ বল। এটাই সেই মেয়ে যাকে আমি সাইমনের সাথে রেস্টুরেন্টে দেখলাম। কি কি বলতেছিস তুই? তোর মাথা ঠিক আছে? দাঁড়া, জানি বিশ্বাস করবি না। এরপর আমিও মোবাইল বের করে রেস্টুরেন্টে যে ছবিগুলো তুললাম সেই ছবিগুলো তানভীর ও হৃদয়কে দেখালাম। তারাও দেখে অবাক হয়ে গেল, আর তানভীর তো নিস্তব্ধ হয়ে গেল। আমি জানি তানভীর, এটা দেখার পর তোর মনে কি চলতেছে। না রে দোস্ত, তুই যেটা ভাবতেছিস সেটা মোটেও না, বরং ভালোই হয়েছে। অন্তত আগেই জেনে গেলাম এটা, না হলে পুরো অনেক বড় ভুল করে ফেলতাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এতে আমারও তো কষ্ট লাগেনি। এই তো, এই না হলে আমাদের বন্ধু, সমস্যা নাই। শোন, দেখবি এর থেকেও ভালো একজন পাবি। আর যেখানে তোদের মতো হারামি আছে সেখানে আর কাউকেই লাগবে না। তানভীর কথাটা বলে তো হৃদয়কে খুশি করে দিল, কিন্তু আমাকে বুঝতে দিতে পারবে না সে, কারণ এই অনুভূতিটা কতটা কষ্টকর তা আমি ভালো করে জানি, এবং কি আমি নিজেই অনুভব করছি। তাই আজকে আর এই মেয়েকে নিয়ে কথা বললাম না, আমরা অন্য টপিক নিয়েই আলোচনা করলাম। আর নর্মালি আড্ডা দিতে খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজনে একই রুমে একত্রেই ঘুমিয়ে যাই। সকালবেলা ওই অন্তর, শালা উঠ, সকাল হয়েছে। সালা আমি মুড না মানুষ রে ভাই, আর ভাই ঘুমাইতে দে। ঠিক তখনই আমার দুই পা টান দিয়ে আমাকে খাট থেকে ফেলে দেয়। ও মা রে, মরে গেলাম রে। শালারা আমারে এভাবে টেনে ফেলাই দিলি, আল্লাহ তোদের বিচার করুক। ও মা রে। আমরা ভুলেই গেছিলাম কাকে এত সুন্দর করে বলতেছি। শালা তুই তো সুন্দর ব্যবহারের যোগ্যই না, তোর এভাবে ওঠানো দরকার। যা, উঠে গিয়ে ফ্রেশ হয়ে আয়। শালা সিরিয়াসলি ব্যথা পাইছি রে মামা। শালা তোদের সাথে শত্রুমেই করলাম আমি, আমার মতো নিরীহ ছেলেটার এভাবে ফালাই দিলি, আল্লাহ তোদের বিচার করবো রে। ওর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমরা গেলাম। এরপর তানভীর হৃদয় চলে যায়, আর আমিও ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে এসে আমি যখনই রুম থেকে বেরিয়ে যাব তখনই আমার মোবাইল বের। আমিও মোবাইল হাতে নিলাম, দেখলাম আননোন নাম্বার। যখনই কল রিসিভ করতে যাব কল কেটে গেছে, তাই মোবাইলটা রাখতে নেই। তখনই আবার মোবাইল বেজে ওঠে, দেখলাম সেই আননোন নাম্বার থেকে কল আসছে, তাই আমি রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলতেছেন? জি, আগে এটা বলেন আপনি এখন কোথায় আছেন? আমি জাহান নামের চৌরাস্তায় আছি। কথা না পেয়েছে দয়া করে আপনার পরিচয়টা দেবেন, নাহলে আমি কল কাটতেছি। অন্তর প্লিজ কলটা কাটিস না ভাই। আমার বুঝতে বাকি রইল না এটা যে আপু, কিন্তু সে আমার নাম্বার বা কই পাইলো? আমার এই নাম্বার তো তার কাছে থাকার কথা না। কিরে ভাই, চুপ হয়ে আছিস কেন? আমি জানি তুই আমার উপর রেগে আছিস, তাই ওই দিন এমনটা করছিস। আসলে রেগে থাকাটাও জায়েজ আছে, কারণ আমি তো তোর উপর অন্যায় করেছি। সত্যিটা না জেনেই তোকে বাড়ি থেকে অপমান করে বের করে দিছি। বিশ্বাস কর, আমি অজান্তেই এই কাজটা করেছি ভাই। আমাকে ক্ষমা করে দে তুই। তাহলে কি সত্যিটা জেনে গেছেন আপনি? হ্যাঁ, আমি সত্যিটা জেনে গেছি ভাই। আজ থেকে 3 মাস আগে এই সত্যিটা প্রকাশ হয়ে যায়, যেখানে আমি মায়াকে এইসব নিয়ে কথা বলতে শুনি। মায়া আমাদের বাড়িতে রুমের মধ্যে থেকে তোকে ফাঁসাইছে, যে তা কাকে যেন বলতেছিল ফোনে। আমিও রুমের বাইরে থেকে সব শুনে ফেলি। যেদিন সত্যিটা জানতে পারি, আমার নিজের থেকেই অপরাধী অপরাধী বোধ করতে থাকি। কি করে আমি এই কাজটা করলাম, আর কি করে তোকে অবিশ্বাস করে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। মায়া আরও অনেক কথা বলে যা আমি বাইরে থেকে রেকর্ড করে নিই, আর সেটা তোর দুলাভাইকেও শোনাই। এরপর সকলের সামনে মায়াকে জিজ্ঞেস করি, কিন্তু সে অস্বীকার করতেই মায়ের ভয়েস রেকর্ড চালিয়ে দিই। সেখানে সকলে স্পষ্ট শুনতে পাচ্ছে মায়া তোকে কি করে খারাপ বানালো। ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দে। কথাটা শুনে কিছুটা ভালো লাগলো। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে সকলেই জানলো আমি নির্দোষ ছিলাম, সব মায়ের নাটক ছিল, আর আমিও এখন নির্দোষ প্রমাণিত হলাম। এখন নিজের থেকে একটু ভালো লাগতেছে। কিরে ভাই, কথা বলিস না কেন? চুপ করে আছিস কেন? ঠিক আছে যান, আপনাদের ক্ষমা করে দিলাম। তবে হ্যাঁ, একটা কথা বলি, ক্ষমা তো করে দিলাম, তবে আমি আর আপনাদের সাথে জড়াবো না, মানে আপনাদের কাছেও ফিরবো না, কোনো যোগাযোগও করবো না। তুই আমাদের সাথে যোগাযোগ করবি না মানে? আর আমাদের সাথে জড়াবি না মানে কি?
এটা কেমন কথা বলতেছিস তুই? জি, কেমন কথা মানে? আপনি ক্ষমা চাইছেন আর আমিও ক্ষমা করছি, কিন্তু তার মানে এই না যে আপনাদের সাথে আমি আবার নিজেকে জড়াবো। আপনাদের ক্ষমা তো করলাম, কিন্তু আপনাদের কাছে ফিরে আসে সেই মন মানসিকতা আমার আর নেই, কারণ আপনাদের জন্য আমার মনে আর কোনো জায়গা নেই। কি বলতেছিস তুই ভাই? আমাদের কাছে ফিরবি না তুই? তার মানে তুই এখনো রেগে আছিস আমাদের উপরে? না, রেগে নেই, তবে মনে একটা খটকা আছে, তাই আপনাদের কাছে আর ফিরতে চাই না। আর খটকাই থাকবে না বা কেন? আমি আমার পরিবারের কাছেই ছিলাম, তারা অন্তত আমাকে বুঝে ওঠার কথা ছিল, কিন্তু সেখানে আমাকে কেউই বুঝলো না। বরং একটা সময় মিথ্যার নাটকের জন্য আমাকে অপমান করা হয় আর বাড়ি থেকেও তাড়িয়ে দেওয়া হয়। অথচ কেউই একবারও চিন্তা করলো না যে ছেলেটা তাদের সাথে এত দিন যাবত আছে, যে হুট করেই ছেলেটা এমনটা করলো কেন? একবারও কেউ ভাবছে না, বরং সকলেই ধরেই নিছিল ছেলেটা আসলেই কাজটা করছে। আর এর জন্য ছেলেটাকে খুব খারাপ ভাবেই অপমান করা হয়, আর তার পরিবার থাকা সত্ত্বেও তাকে অসহায় বানিয়ে দেওয়া হয়। যে মানুষগুলোর পরিবার থাকে না, তারা সব সময় মনে একটা বিশ্বাস রাখে যে কোনো বিপদ হলে কেউ পাশে থাকুক আর না থাকুক, তার পরিবার তার পাশে থাকবে। সেখানে উল্টা তার পরিবারই তাকে অসহায় বানিয়ে দিল। পরিবার থাকার পরেও ছেলেটা এতিম হয়ে যায়। তাহলে কি করে সেই ছেলেটা বা মানুষটা কিভাবে সেই মানুষগুলোর কাছে ফিরে যেতে চাইবে, যারা সেই ছেলে বা মানুষটাকে অসহায় বানিয়ে রাখে? মানুষটা মনে একটা খটকা থেকেই যায়, আর ফিরে আসার সেই মন মানসিকতাটাও চলে যায়। ভাই প্লিজ এমনটা বলিস না। সব ঠিক করবেন, হয়তো সব আগের মতোই রয়ে যাবে, কিন্তু মনে যে আঘাতটা লাগছে সেটার জন্য তো মনে খটকাটা থেকে যাবে, যার জন্য মনে সেই মানুষগুলোর জন্য বিশ্বাস আর আসবে না। তাই আমাকে আর আপনাদের মাঝে জড়ানোর চেষ্টা করবেন না, অন্তর, লাভ নেই। আচ্ছা, একটা কথা বলেন তো, আমার নাম্বার কই পাইছেন? বলবো না আমি। থাক, বলতে হবে না। আপনি ভালো থাকবেন, আমাকে আর কল দিয়ে বিরক্ত করবেন না। খোদা হাফেজ। অন্তর, আমার কথা শোন তুই। কথা বলতে যাবে তার আগে আমি কল কেটে দিলাম, কারণ কথা বলার সেই ইচ্ছাটুকুই আমার মনে আর নেই। থাকবে বা কেন? আমি তো জানোয়ার। জানোয়ারের কোনো বনই হতে পারে না, না কোনো পরিবারও থাকতে পারে। মোবাইলে আবারও কল আসছে, তাই দেখে মোবাইলটা বন্ধ করে খাটের উপর রেখে চলে গেলাম হল রুমে। সেখানে গিয়ে দেখি তানবীর ও হৃদয় নাস্তা রেডি করছে, আর আমিও সেখানে গেলাম। এরপর তিনজনে নাস্তা করতে করতে কথা বলতে লাগি। অন্তর, এবার বল, কাজ কবে শুরু করবি? আজ থেকেই। এখন আমাদের কি কি করা লাগবে দোস্ত? যতটুকু জানতাম যে মেয়েটাকে দিয়ে কাজটা করাতে চাচ্ছি, মেয়েটাকে তোরা চিনিস। প্রথমে আমাকে মেয়েটার সম্পর্কে কিছু বল, মানে মেয়েটা কে, কই থাকে, কি করে। তাহলে শোন, মেয়েটার নাম নেহা। সে আমাদের কলেজে পড়ে, তবে আমাদের জুনিয়র। মেয়েটার পরিবারে সে আর তার ছোট ভাই আর তার মা বাবাই আছে। মেয়েটার বাবা একজন ব্যবসায়ী, আর মা গৃহিণী। তার ভাই 10-এ পড়ে। তারা আমাদের এলাকায় থাকে। তাদের বাড়ির নাম্বার। যাক, অনেক কিছু জানলাম, তবে মেয়েটার ঠিকানা তোরা জানিস? আচ্ছা, আজকে তো কলেজ আছে তাই না? হ্যাঁ আছে, কেন? মেয়েটা কি রেগুলার কলেজ যায় নাকি আমাদের মতো ফাঁকিবাজি করে? ভাই সেটা মেয়ে, ফুল বিরিয়ানি স্টুডেন্টসে, আমাদের মতো ব্যাক বেঞ্চার্স না। বুঝছি ভাই, তবে হৃদয় এভাবে শালা আমাদের বেইজ্জতি করতে পারলে। যাই হোক, আজকে কলেজে যাব, মেয়েটার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তবে আমি কলেজের বাইরে থেকেই কথা বলার চেষ্টা করব, ভেতরে যাব না। ওকে। এরপর নাস্তা শেষ করলাম আর সকলেই রুমে চলে যাই। তানভীর আর হৃদয় কলেজের জন্য রেডি হয়, আর আমিও একটু বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরই মধ্যে তানভীরের কল আসতে সেও কল রিসিভ করে কথা বলতে লাগে। এরপর আমার কাছে এসে মোবাইলটা এগিয়ে দেয়। কিরে, আমাকে মোবাইল দিচ্ছিস কেন? তোর কল। আমার কল মানে? আমার কল তোর মোবাইলে আসবে কেন? মোবাইল নিলেই বুঝতে পারবি। এরপর আমিও তানভীরের থেকে মোবাইলটা নিয়ে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে শতান, এলাকায় গিয়ে আমাদের ভুলে গেছিস তুই? আরে মামি, তুমি কেমন আছো? রাখ, তোর কেমন আছো? এলাকায় গিয়ে আমাদের ভুলে গেছিস তাই না? এলাকায় গিয়েছিস কতদিন হয়ে গেছে, কেন কল দিস না আমাদের? তুই কল দিছিস না বলে আজকে সকালে কল দিছি, দেখি তোর মোবাইল বন্ধ। মোবাইল বন্ধ কেন তোর? আমার মনে পড়লো আমার মোবাইল বন্ধ করে রাখছিলাম, কারণ আপু কল দিচ্ছিল। জানি না আপু কেমনে আমার নাম্বার পেয়ে গেছে। আমার মতে আমার নাম্বার একমাত্র তানভীর না হলে মামাদের কাছে আছে এবং আঙ্কেলদের কাছেই আছে। তাহলে আপু কি করে নাম্বারটা পায়? বুঝতেছি না ব্যাপারটা। কিরে শতান, কথা বলছিস না কেন? সরি মামি, আমি ব্যস্ত ছিলাম তাই কল দিতে পারি নাই। বন্ধুর ম্যাটারটা নিয়ে একটু বেশি ব্যস্ত আছি, তাই মোবাইলটা অফ করে রাখছিলাম যেন কেউ কল না দিতে পারে। এমনিই মাথা বিগড়ে আছে আমার,
সরি মামি, প্লিজ রাগ করিও না। আচ্ছা বাদ দিলাম, এখন বল কেমন আছিস আর কি করতেছিস? এই তো মামি, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালোই আছি। আর এই তো নাস্তা করে রুমে আসলাম, আর এখন বাইরে যাব। তোমরা নাস্তা করছো? আর বাকি সবাই কেমন আছে? হ্যাঁ নাস্তা করেছি, আর বাকি সবাই আল্লাহর রহমতে ভালোই আছে। সৌরভ ও তার বউ তো খালি তোর কথা জিজ্ঞেস করতেছে যে তোর সাথে কথা হয়েছে কিনা, আর মুন্নি তো তোর কথা জিজ্ঞেস করতেছে। বলতে গেলে সকলেই তোকে মিস করতেছে, কারণ তুই এসে তো পুরা সকলের সাথে মিশে গেছিস। সকলকে সরি বলিও, আসলে ব্যস্ততার জন্য কথা বলতে পারতেছি না। আচ্ছা মামি, আমি এখন একটু বাইরে হব, ফ্রি হয়েই কল দেবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। জি, সকলকে আমার পক্ষ থেকে সালাম দিও। খোদা হাফেজ। এরপর কল কেটে দিলাম, তানভীরকে মোবাইল দিলাম। শালা, সেখানে গিয়ে সকালের মধ্যে ঢুকে গেছিস তাই না? মামি আমাকে কল দিল আর জিজ্ঞাসা করতেছে তুই কেমন আছিস। সরি ভাই, আমি তোর জায়গা নিচ্ছি না, না নিতেও চাই। তোর মামা মামি তোরই থাকবে। এই শালা, আমি তো মজা করছি, তুই শালা কতটা সিরিয়াসলি নিলি কেন? আর শোন, তুই আমার বেস্টু, আর বেস্টু মানে তো বুঝিস যেটা অন্য ফ্রেন্ডদের থেকে একটু বেশি ক্লোজ হয়। আর শোন, আমার মামা মামি তো তোর মামা মামি, এত জায়গা নেওয়ার কিছুই নেই, বুঝছিস? আর এতটা সিরিয়াস হওয়া কিন্তু ঠিক না। কি করতাম ভাই, মন মানসিকতাও এখন ঠিক নেই। কিভাবে যে বাড়িটা আম্মু আব্বুর কাছে ফিরে দেবো সেটাই বুঝে উঠতে পারতেছি না। আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। এরপর আমরা তিনজনে মাস্ক পরে নিলাম, কারণ মাস্ক ছাড়া বাইরে চলাফেরা করা ঠিক না, কারণ পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তারপর কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাম। কলেজ খুব কাছে, সেখানে যেতে তেমন সময়ও লাগে না, তাই আমরা হেঁটে হেঁটেই কলেজে গেলাম। আমরা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি। অনেকদিন পর কলেজ টাইমে কলেজে আসলাম, তাও 3 বন্ধু মিলে, কিন্তু আফসোস কলেজে যেতে পারবো না। ধুর, এখন কেন আসলাম? ছুটির টাইমে আসলেই ভালো হতো। অন্তর, এখন আসছো ভালোই হয়েছে। নেহা কখন অনেক সময় কিন্তু ছুটির আগেও কলেজ থেকে বেরিয়ে যায়, তাই এখন আসলে কথা বলে দিতে পারবি। হ্যাঁ, তবে অন্তর, তুই কথাটা বলা, তোর সাথে হৃদয় থাকবে, আমি থাকবো না। কেন, তুই কই যাবি? না, আমি ওর মুখোমুখি হতে পারবো না। কেন, কি সমস্যা? তোর মনে তো তার জন্য এখন আর কিছুই নেই তাহলে? না, এমনি আমি থাকবো না, আসলে ভালো লাগে না। যাকে পছন্দ করলাম কিন্তু তাকে পাবো না, দেখারও কোনো মানে হয় না। শুধু শুধু তাকে দেখে মনে আবেগটাই বেড়ে যাবে, আর আমিও আবেগ বাড়াতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুই যা বলিস। তবে মেয়ে আসছে কিনা সেটা একবার দেখে আয়। এক কাজ কর, হৃদয়কে নিয়ে দেখে আয়, আর আমি অন্তর চায়ের দোকানে বসি। এরপর হৃদয় কলেজের ভেতরে চলে যায়, আর আমরাও চায়ের দোকানে বসে বসে ওয়েট করতে থাকি। অন্তর, ওই দেখ, ওই যে নেহা। আমিও তাকালাম আর দেখলাম রিক্সা থেকে নেহা সহ আর একটা মেয়ে নামে। এরপর নেহা ভাড়া দিচ্ছে। তুই হৃদয়কে কল দিয়ে কলেজের বাইরে আসতে বল। ওকে। এরপর আমি নেহাদের দেখে যেতে লাগি। নেহা কলেজের গেটে ঢুকবে তখনই ডাক দিলাম, এই যে আপু, একটু দাঁড়ান। আমার কথা শুনে নেহা ও তার পাশে থাকা মেয়েটা দাঁড়িয়ে যায়, আর পেছনে ঘুরে আমার দিকে তাকায়, আর সেখানে দাঁড়িয়ে আছে। আমিও তাদের কাছে গেলাম। জি, আমাদের ডাকছেন যে, আমাদের কিছু বলবেন? জি আপু, কিছু কথা ছিল, তবে শুধু আপনাকে বলবো। হ্যাঁ বলুন, কি বলবেন? আসলে আপু, আমি যখনই কথাটা বলতে যাব তখনই হৃদয় উপস্থিত। হৃদয় এসেই আমার পাশে দাঁড়ায়। এই নেহা, এটা তো সে ছেঁচড়া বন্ধু হৃদয়। কথাটা শুনেই নেহা কেন জানি হুট করেই রেগে যায়। এই 1 মিনিট, ছ্যাঁচড়া মানে? কাকে ছ্যাঁচড়া বলতেছেন আপনি? এই, আপনি কি সেই তানবীর ছেঁচড়ার বন্ধু? হুম। এই দাঁড়ান, তানভীর স্যাসরা মানে? এই, আপনি কাকে স্যাসরা বলতেছেন? কোন তানভীরের কথা বলছেন আপনি? কোন তানবীর মানে? এই যে, এই ছেলেটার সাথে যে তানবীর থাকে, সেই তানবীরের কথা বলতেছি আমি। সেই ছেলেটা আস্ত একটা ছেঁচড়া। আমার বুঝতে বাকি রইল না, নেহা আমাদের তানভীরের কথা বলছে, আর সাহস তো কম না, আমাদের বন্ধুকে স্যাসরা বলতেছে সে। ওই স্যাসরা মানে? আপনার সাহস কি করে হলো আমাদের বন্ধুকে স্যাসরা বলা? ও, তার মানে আপনাদের সেই ছেঁচড়া বন্ধু পাঠাইছে আমাকে তার প্রপোজালে রাজি করানোর জন্য, তাই না? সে পারে নাই, তাই আপনাদের দ্বারা তার সুপারিশ পাঠাইছে। এই যে আপু, আপনাদের বন্ধু কোনো না স্যাসরা না, আর কথা রইল সুপারিশের, আমরা সেটার জন্য আসি নাই। আরে চুপ থাকেন, আপনার ফ্রেন্ডকে আমার ভালো করেই চেনা, যেহেতু আপনারা তারই ফ্রেন্ড, তাই নিশ্চয়ই তার কথা শুনে আমার সাথে কথা বলতে আসছেন। এই যান এখান থেকে, আপনাদের মতো স্যাসরাদের সাথে কথা বলার আমোদ বিন্দু মাত্র ইচ্ছা নাই। এই ছেলেটার মতো যার ফ্রেন্ড থাকে সেও এক প্রকার স্যাসরা হয়ে থাকে।
কারণ স্যাসরা বন্ধু স্যাসরাই হয়ে থাকে। তাকে বলেছিলাম আমার বিএফ আছে, তারপরও আপনাদের পাঠাইছে। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার পিছনে পড়বেন না। আর সেই স্যাসটাটাকেও বলে দিবেন আমার পিছনে না লাগতে। যদি দেখি আবার লেগেছে তাহলে তার হাত পা ভেঙে দিতে বাধ্য হব। আই সামিয়া, চল এখান থেকে। বলেই নেহা ডাইরেক্ট ভেতরে চলে যায়। আমার মেজাজ ফুল হট হয়ে আছে, ইচ্ছে করছে মেয়েটাকে আমার পায়ের জুতা খুলে মারতে। সে কাকে স্যাঁচড়া বললো? আর 1 মিনিট, সে কেন এবার তানভীরকে স্যাঁচড়া বললো? সে এটা কেন বললো? তার প্রপোজাল দিতে তানভীর আমাকে পাঠাইছে। আমি গেলাম সাধারণত সাইমনের ব্যাপারের কথা বলতে, কিন্তু হৃদয়ের এন্ট্রি নিতে এই মেয়েটার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল। বড় প্রশ্ন, তানভীরকে স্যাঁচড়া কেন বললো নেহা? তাছাড়াও যখন আমি তানভীরকে বলি নেহার সাথে কথা বলার সময় তাকেও পাশে থাকতে, কিন্তু সে একটা উত্তর দিল যে তার চেহারা দেখে মায়ায় জড়াতে চায় না, নাকি অন্য কিছুর জন্য তানভীর নেহার সামনে যেতে চায় না। মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তার উত্তরগুলো একমাত্র তানভীরের কাছে গেলেই পাওয়া যাবে। অন্তর, আমার ইচ্ছা করতেছে মেয়েটাকে চুলের মুঠি ধরে আছাড় দিতে। তার সাহস কি করে হলো আমাদের বন্ধুকে ছ্যাঁচড়া বলার? আমারও তো একই প্রশ্ন, মেয়েটা কেন তানভীরকে খারাপ বললো? তানভীর কি এমন করলো মেয়েটা তানভীরকে ডাইরেক্ট স্যাঁচড়া বললো? চল তানভীরের কাছে যাবো, তার কাছে গিয়ে সকল উত্তর জানার চেষ্টা করব। চল তানভীরের কাছে। এরপর আমি আর হৃদয় মিলে তানভীরের কাছে গেলাম। সে দোকানেই বসে আছে, আমরাও দোকানে গিয়ে বসলাম। কিরে, কথা হলো তোদের? দুজনেই চুপ হয়ে তানভীরের দিকে তাকিয়ে রইলাম। কিরে ভাই, তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? কি হয়েছে তোদের? না কিছু না। হৃদয়, আজকে ক্লাস না করলে কোনো হবে? না রে দোস্ত, আর এমনি ক্লাস করার ইচ্ছা চলে গেছে। তানভীর চল, আজকে ক্লাস করতে হবে না, বাড়িতে যাব। আরে কি হয়েছে ভাই, সেটা তো বল। বাড়ি গেলেই বুঝতে পারবি। চল, আজকে কলেজে ক্লাস করতে হবে না, বাড়িতেই ক্লাস করাবো তোকে, চল। তানভীর বারবার জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, কিন্তু তার কথায় উত্তর না দিয়ে তাকে নিয়ে আমরা বাড়িতে চলে গেলাম। হৃদয়দের বাড়িতে এসেই আমরা 3 জনে হলরুমে উপস্থিত। ভাই কি হয়েছে তোদের, আমাকে বলতো। একটা সত্যি কথা বলতো, তুই কেন নেহার সামনে যেতে চাস নাই? আর তার মায়া ভয়ারা চেহারা দেখে কষ্ট পাওয়ার জন্য, নাকি অন্য কিছুর জন্য? কথাটা শুনেই তানভীর মাথা নিচু করলো, আর আমারও বুঝতে বাকি রইল না নেহা যা বলছে তা সত্যি বলছে। কি রে, মাথা নিচু করলে কেন? উত্তর দে। তুই জানিস এই নেহা তোকে নিয়ে কি কি বলছে? তোকে কি বলছে সে? তাহলে শোন। এরপর নেহা যেসব কথা বলে সবই বলি। তুই যে এমনটা করবি তা আমরা কল্পনাও করি নাই। তানভীর চুপ হয়ে রইল, কোনো কথা বলছে না। কি বা বলবে সে? বলার মতো তো আর অবস্থা রাখেনি সে। কিছুক্ষণের জন্য সেখানে নীরব রইল। আমার আর হৃদয়ের বেশ রাগ উঠে গেছে তানভীরের উপর, কারণ তানভীর যা করছে তা মোটেও ভালো কাজ করেনি। তানভীর হলরুম থেকে উঠে রুমে চলে যায়। আমি আর হৃদয় পুরাই হতাশ হয়ে বসে আছি। দোস্ত থাক, বাদ দে, যা হবার হয়ে গেছে। এইসব নিয়ে ভেবে আর লাভ নেই। জানি তানভীর কাজটা ঠিক করেনি, তারপরেও মানুষ মাত্রই ভুল। আসলে হৃদয় কথাটা ঠিকই বলছে, তানভীর ভুল করে এমনটা করছে, তাই আমারও উচিত তার উপর রেগে না থাকা। ঠিকই বলছিস তুই, আর আমিও মনে হয় তানভীরকে বেশি বলে ফেলছি। আমার জন্য এখন তানভীরের মুড অফ হয়ে গেছে, কিন্তু কি করতাম আমি? যখনই সব ঠিক করতে যাই তখনই সব ওলট পালট হয়ে যায়। মাথার মধ্যে একের পর এক টেনশন চেপে যায়। চিন্তা করছিলাম মেয়েটার দ্বারাই আমাদের বাড়িটা নিয়ে নেবো, কিন্তু এখন এইসব নিয়েও মেয়েটার সাথে কথা বলতে পারবো না। সমস্যা নেই, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। দোস্ত, একমাত্র উনিই আছে যে সব ঠিক করে দিতে পারে। আর হৃদয় যেহেতু তানভীর ভুলটা করছে, তাই ক্ষমা চেয়ে নেওয়াটাই উচিত। আর যাই হোক, তানভীর যা করেছে এর জন্য ক্ষমা চাওয়াটাই ভালো। দোস্ত, তোর কথায় আমি সহমত, তবে আগে আমাদের তানভীরের মুড ঠিক করতে হবে। এরপর আমরা রুমের দিকে গেলাম। দেখি তানভীর খাটে শুয়ে আছে আর এক ধ্যানে উপরে তাকিয়ে আছে। জানি আমার কথাবার্তায় তানভীর মুড অফ করে আছে, তাই খাটে গেলাম। সরি দোস্ত, আমি জানি তুই আমার কথায় মুড অফ করে বসে আছিস। সরি ভাই, তোকে কষ্ট দিয়ে কথাগুলো বলি নাই। আসলে আমার মাথায় একের পর এক টেনশনে এসে বসতেছে। তুই কি জানিস কেমন পরিস্থিতিতে আছি আমি? আমাকে মাফ করে দে ভাই। না রে দোস্ত, তোর কথা আমি একটু কষ্ট পাইনি, বরং কষ্ট তো এটাতেই পেলাম আমার জন্য তোদের কথা শুনতে হলো। আর এমনিও তুই একটু সমস্যায় আছিস, যার জন্য তোর মেজাজটাও খিটখিটে হয়ে আছে, এটাই স্বাভাবিক। দোস্ত আমাকেও ক্ষমা করে দে, আমার জন্য তোর পরিকল্পনাটা শেষ হয়ে গেল। কিছুই শেষ হয় নাই, আল্লাহ আছে আমাদের সাথে। উনি নিশ্চয়ই একটা না একটা পথ বের করে দেবেই আমাদের। হ্যাঁ দোস্ত। তবে তানভীর, একটা কথা বলি। হ্যাঁ বল। শোন, তুই যেটা করছিস আমার মতে নেহার কাছে তোর ক্ষমা চেয়ে নেওয়াটা উচিত।
হ্যাঁ দোস্ত, ঠিকই বলেছিস, কারণ যা করলাম না তার জন্য ক্ষমা চেয়ে নাটাই ভালো। আমি জানতাম তানভীর তার ভুলটা বুঝতে পারবে, তাকে এমনি এমনি বেস্ট ফ্রেন্ড বানায় নাই। ফ্রেন্ড তো অনেকেই হয়, কিন্তু বেস্ট ফ্রেন্ড যে হয় তার মধ্যে একটু স্পেশাল কিছু থাকে। আর তানভীরের মধ্যে স্পেশাল জিনিসটা হলো তানভীর সহজেই বুঝে যায় কোনটা ভুল কোনটা ঠিক। তবে হ্যাঁ, সেটা একটা ভুল করছে, আর এই ভুলটা করাটাই স্বাভাবিক। মনের এক অনুভূতি আছে বলেই এই ভুলটা করে, না হলে সে ভুলটা করতো না। আর ভুল করেই সে তার ভুলটুকু বুঝতে পারলো, এটাই অনেক। ঠিক আছে দোস্ত, কাল কলেজে গিয়েই ক্ষমা চেয়ে নিস। আর এখন এইসব নিয়ে ভেবে আর লাভ নেই। তার থেকে এটাই ভালো হবে আমরা আমাদের আড্ডায় ব্যস্ত হতে পারি। দোস্ত, আড্ডা তখনই দেওয়া যায় যখন মনটা একটু ভালো থাকে, কিন্তু আমার মনটা ভালো নেই। আড্ডা দেওয়ার মতো মন মানসিকতাও নেই আমার। আমার মনে একটাই টেনশন চলতেছে, কি করে বাড়িটা আম্মু আব্বুর হাতে বুঝিয়ে দেবো। এই চিন্তা ছাড়া আর কিছুই চিন্তাই এখন আর কাজ করতেছে না মাথায়। নেহার সাথে দেখা করার আগ পর্যন্ত একটা ভরসা ছিল যে নেহাকে নিয়ে বাইরে নেব, কিন্তু এখন তাকে তার বিএফ এর কথা বললেই সে আমাদের উপর আরো খেপে যাবে। এখন নেহাকে কিছু বলতে হলে আমাদের আগে সাইমনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা লাগবে, এরপরেই নেহাকে কথাগুলো বলা যাবে। তার আগে যদি বলি তাকে সাইমনের ব্যাপারে, তাহলে সে আমাদের ভাবে আমরা তানভীর জন্যই সাইমনের ব্যাপারে উল্টাপাল্টা বলতেছি। তাই একটু চিন্তায় রয়ে আছি আমি। বললাম তো দোস্ত, আল্লাহর উপর ভরসা রাখ। এরই মধ্যে তানভীরের কল আসে, আর সেও কল রিসিভ করে কথা বলতে লাগে। আমি আর হৃদয় এমনি বসে আছি, তখন তানভীর কান থেকে মোবাইল সরায়। কিরে, তোর মোবাইল বন্ধ কেন? মোবাইল চালু করিস নাই? না, করি নাই। কেন, কি হয়েছে? কি হয়েছে? এই ধর, কথা বল। আরে আজব, সকালেই না মামির সাথে কথা বললাম, এখন আবার কল দিল যে? আমি তোর একবার বলছি এটা মামি কল দিছে, অন্য একজন কল দিছে। মামা মামি ছাড়া তোর মোবাইলে আমাকে কে খুঁজবে? নিলেই বুঝতে পারবি। এরপর আমিও মোবাইলটা নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? মোবাইল অফ করে রাখছো কেন? কণ্ঠটা শুনে আমার বুঝতে বাকি রইল না এটা কি। এটা রিদিকা। তাই আমিও আস্তে করে উঠে এক সাইডে চলে যাই। আমার মোবাইল অফ করে রাখছি কারণ আমি একটু সমস্যায় আছি, আর ডিস্টার্ব চাই না বলেই ফোন অফ করে রাখছি। কিন্তু কি হয়েছে, কান্না করতেছো কেন? কান্না করবো না মানে? তুমি কি মনে করো ওই রাতে কথা বলি নাই বলে আর এখন কাছে নেই বলে কি তোমাকে ভুলে যাব? তোমার চিন্তা ভাবনা বাদ দিয়ে দিব? দেখো, আমি তো বলেই দিছি আমার চিন্তা ভাবনা বাদ দিতে। আমার থেকে যেটা চাইতেছো সেটা সম্ভব না। আর কান্না করতেছো কেন? চুপ কর তুমি। কি বাদ দেবো? হ্যাঁ, আমি বাদ দিতে পারবো না। আর কান্না করতেছি কেন জানো? আজ তোমাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছি, যেটা দেখার পর থেকে আমার আর ঘুম হয় নাই। চিন্তা হতে থাকে তোমার জন্য। আমি সাথে সাথে তোমাকে কল দিতে লাগি, কিন্তু তোমার মোবাইল বন্ধ বলতেছিল, যার জন্য আমার ভয়ের মাত্রাও বেড়ে যায়। পরে এখন তানভীরকে কল দিলাম। তুমি কি মনে করো কেউ কি তোমার জন্য চিন্তা করে না? এভাবে কেউ মোবাইল অফ করে রাখে? আম্মু আব্বু তো কত কল দিল তোমাকে, আর এখন আছো কোথায় তুমি? একদিন হয়ে গেল তোমাকে দেখি না। আমাকে দেখতে হবে না, আমি হারিয়ে গেছি। দেখো রিদিকা, আমি তোমাকে রিকোয়েস্ট পর্যন্ত করলাম, তারপরেও কেন আমার পিছে পড়ে আসো? দেখো, আমাকে মামা মামের কাছে অপরাধী বানাইও না। এমনি আমি নিজের আব্বু আম্মুর কাছেই বলা থামিয়ে দিলাম। তোমাকে আম্মু আব্বু কাছে কি কি হয়েছে? থেমে গেলে কেন? কি বলতে গেছিলে তুমি? না, কিছু না। মোট কথা বলতে চাচ্ছি, আমাকে প্লিজ রেহাই দাও। যেটা চাচ্ছ সম্ভব না। আমাকে মামা মামের কাছে খারাপ বানাইও না। আমি এত কিছু জানি না। মোট কথা ফোন অন করো, আর না হলে আমার সাথে দেখা করে যাও। সম্ভব না, আমি দূরে আছি। আর প্লিজ যা বলছি তা শোনো। আমি রাখলাম, ভালো থাকিও, খোদা হাফেজ। কথা শেষ হওয়ার আগেই কল কেটে দিলাম। আমি রিদিকার সাথে কথা বলতে চাই না। আমি মনে করেছিলাম আমার কথাটা হয়তো রিদিকা বুঝবে, কিন্তু সে যে এইভাবে পিছিয়ে পড়ে থাকবে কে জানতো। একের পর এক সমস্যা আসছে আমার সামনে। সে যে বললো মোবাইলটা চালু করতে, যদি মোবাইল চালু করি আমি শিওর আপু আমাকে কল দিবেই, আর রিদিকাও কল দিবেই। আমি জানি তাদের নাম্বারও ব্লক করে রাখি তো লাভ হবে না, তারা অন্য নাম্বার দিয়ে কল দিবেই। তাই মোবাইলটা অফ রাখাই ভালো। তানভীরের মোবাইল নিয়ে তানভীরের কাছে গেলাম, আর তার মোবাইল তাকে ধরিয়ে দিলাম। কিরে, কি বলে রিদিকা? এমনি কথা বললো সে। কি বা বলবে? আমি কেমন আছি, মামামের সাথে কথা হয়েছে কিনা, এইসব জিজ্ঞাসা করতেছে। ও, এরপর আমরা আমাদের মতো করে কথা বলেই দুপুর পর্যন্ত পার করলাম। দুপুরে আমরা তিনজন মিলেই রান্না করতে লাগলাম। মোটামুটি তিনজনেরই রান্নার এক্সপিরিয়েন্স আছে, কারণ আমরা আগেও একত্রে রান্না করছিলাম। এরপর রান্না বান্না শেষ করে দুপুরে রেস্ট নিই। বিকালবেলা আমি বাড়িতে একা। হৃদয় গেছে কিছু বাজার করার জন্য, আর তানভীর গেল তার বাড়ির দিকে। হৃদয় আমাকে তার সাথে যেতে বলে, কিন্তু আমার ভালো লাগছিল না, তাই বাড়িতে রয়ে যাই। রং চা খেতে ইচ্ছা, তাই রান্নাঘরে গিয়ে রং চা বানিয়ে বারান্দায় বসে মোবাইল টিপতে টিপতে চায়ের
মজা নিতে লাগি। মজা নিচ্ছে বটে, আবার মাথায় টেনশনও কাজ করতেছে। যত পারতেছি চেষ্টা করতেছি রিল্যাক্সে থাকা, কারণ রিল্যাক্স থাকলে মাথা ভালো কাজ করে। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে একাই কাটিয়ে দিলাম। সন্ধ্যার পর আমি হলরুমে বসে টিভি দেখতেছি, তখনই দেখলাম হৃদয় আমাকে কল দিল। হ্যাঁ মামা, বাজার করা হয়েছে। মামা বাজার করা হয়েছে মানে? মামা একটা বিরাট কাতলা ধরার চাল পাইছি রে। মানে জাল দিয়ে কি করবো? আর আমি কাতল মাছ খাই না বেটা, সেটা ভালো করেই জানিস তুই। আরে ভাই শোন, সাইমনের বিরুদ্ধে একটা সেই প্রমাণ পাইছি, যার দ্বারা তুই নেহাকে সাইমনের বিরুদ্ধে কাজে লাগাতে পারবি। কি বলতেছিস তুই? হ্যাঁ রে মামা, আসলে একটা ক্লিপ দেখাবো। মামা টেনশন মুক্ত হয়ে যায় এবার। ঠিক আছে, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। হ্যাঁ রে দোস্ত, আসতেছি আমি। বলেই কল কেটে দিল। হৃদয়ের কথাটা শুনে মনের মধ্যে এক প্রকার স্বস্তি কাজ করতে লাগলো। নিশ্চয়ই হৃদয় সাইমনের বিরুদ্ধে ভালো কোনো প্রমাণ পাইছে, তাই সে কল করে জানালো। এখন একটু ভালোই লাগলো। তখনই দেখলাম তানভীরও কল দিল, আমিও রিসিভ করলাম। হ্যাঁ তানভীর বল। দোস্ত, আঙ্কেল অজ্ঞান হয়ে গেছে, তুই তাড়াতাড়ি হসপিটাল চলে আয়। কথাটা শুনে নিমেষে আমার হাসি মুখটার মধ্যে ভয়ের ছাপ চলে আসলো। এইমাত্র হৃদয় আমাকে একটা ভালো নিউজ শোনালো, আর তার কিছু মুহূর্ত না যেতেই তানভীর আমাকে কল দিল আর বলে আব্বু নাকি জ্ঞান হারাই ফেলছে। চিন্তার ছাপ থেকে মুক্ত হতেই মুহূর্তটা পার না হতেই ভয়ের ছাপ এসে দাঁড়ায়। কি হচ্ছে এইসব আমার সাথে? আমি আর স্থির থাকতে পারলাম না, সাথে সাথে আমিও হসপিটালের দিকে রওনা দিলাম। এরপর হসপিটালে গিয়ে তানভীরকে কল দিলাম আর আব্বু কোথায় আছে সেটা জিজ্ঞাসা করে নিলাম। হসপিটালের দেওয়ালের দিকে তাকালাম, সেখানে মাস্কের কথা উল্লেখ করা, তাই মাস্ক পরে নিলাম। হসপিটালে ঢুকলাম আর আব্বুর কেবিনের দিকে গেলাম। আব্বুর কেবিনের সামনে যেতেই দেখি আঙ্কেল ও তানভীর আছে আর আব্বু শুয়ে আছে। আমি দূর থেকে তানভীরকে কল দিলাম আর কেবিনের বাইরে আসতে বললাম, সেও বাইরে আসলো। তানভীর, আব্বু কেমন আছে এখন? আঙ্কেল এখন অজ্ঞান অবস্থায় আছে, ডাক্তার আঙ্কেল দেখে গেছে, প্রেশারটা বেড়ে গেছে আঙ্কেলের, তাই অজ্ঞান হয়ে গেছে। দোস্ত, আব্বুর দিকে একটু খেয়াল রাখিস, আর ওষুধ যা লাগে আমাকে বলবি, আমি ম্যানেজ করে দেবো। আর আম্মু কোথায়? আম্মু কি আসছে এখানে? হ্যাঁ, আন্টি আর আম্মু বাসায়। আন্টি এমনি আঙ্কেলের এই অবস্থা দেখে কান্নাকাটি করতেছে, তাই আম্মুকে বলে আসছে আন্টির খেয়াল রাখতে, তুই চিন্তা করিস না। চিন্তা কেমনে না করতাম ভাই, আম্মু আব্বুর অবস্থা দেখে কেমনে শান্তিতে থাকতাম আমি। তারা তো আব্বু আম্মু মানে? এই কথাটা তানভীরের পেছন থেকে শোনা গেল। আমি ও তানভীর দুজনে পেছনে তাকিয়ে দেখলাম, পেছনে দেখি হৃদিকা দাঁড়িয়ে আছে। হৃদিকাকে দেখে নিমেষে অবাক হয়ে গেলাম, আমার চোখ বড় বড় হয়ে গেল। তার মানে ফুপিদের বাড়িতে যারা আছে তারা তোমার আম্মু আব্বু, আর তুমি তাদেরই ছেলে? কথাটা শুনে পুরো নিস্তব্ধ হয়ে গেলাম। বুঝতে পারলাম হৃদিকা আমাদের কথাবার্তা শুনে গেছে আর আব্বু আম্মুর সম্পর্কেও জেনে গেছে সে। কি হলো, চুপ হয়ে আছো কেন? কথা বলছো না যে? তোমার আম্মু আব্বু ফুপিদের বাড়িতে আছে, অথচ তুমি কিনা তাদের কোনো খোঁজ খবর নিচ্ছ না, না তাদের সাথে দেখা করতেছো তুমি? আর তুমি না বলছিলে তোমার ফ্যামিলিতে কেবল তুমি আর তোমার আব্বু আম্মুই আছে, কিন্তু আন্টি তো বলেছে তাদের সাথে তাদের ছেলে মেয়েও আছে, আর মেয়ে বড়, ও বিয়ে হয়ে গেছে, আর ছেলেটা ছোট। মানে তুমি আমাদের মিথ্যা বলেছো? কেন আমাদের মিথ্যা বলেছো তুমি? আমি কি বলবো ভেবে পাচ্ছি না, জবাব দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পাচ্ছি না আমি। আর হৃদিকের কথা শুনে বোঝাই যাচ্ছে সে হয়তো আম্মুর সাথে কথা বলছে আর আমাদের পারিবারিক সম্পর্কে জানছে, যেখানে আমি তাদের বলছিলাম আমার পরিবারে কেবল আম্মু আব্বু ও আমি আছি, কিন্তু সে হয়তো আম্মুর সাথে কথা বলে আমাদের পরিবারের সদস্য সম্পর্কে জেনে গেছে। কি হয়েছে, চুপ করে আছো কেন তুমি? মনে করেছিলাম অনেকদিন পর তুমি তোমার এলাকায় আসলে হয়তো তুমি তোমাদের বাড়িতে গেছো আর তোমার পরিবারে দেখা করে আসবে, কিন্তু এখন জানতে পারি তোমার বাবা মাই ফুপিদের বাড়িতে। আবার আমি এখন আবার খেয়াল করলাম তুমি হসপিটালে আসলে, অথচ কেবিনে ঢুকলে না, তানভীরকে কল দিয়ে বাইরে আনলে আর আঙ্কেলের কথা জিজ্ঞেস করতেছো। আমি যদি তানভীরের বাইরে আসা দেখে বাইরে না আসতাম তাহলে সত্যিটা অজানাই থেকে যেত। এবার বলো, কেন ভিতরে গিয়ে আঙ্কেলের সামনে গেলে না তুমি? কেনই বা আমাদের মিথ্যা বলছো তুমি? তোমার আচরণগুলো মানে বুঝলাম না আমি। আর আমি আন্টিকে তার ছেলের কথা জিজ্ঞাসা করলাম, তা করতেই আন্টি কান্না করে দিল। আমি কিছুই বুঝতেছি না, শুধু এতটুকুই বুঝতে পারলাম আন্টির কান্না ও তোমার আন্টি আঙ্কেলের সামনে না আসার নিশ্চয়ই কোনো একটা খটকা আছে। এখন আমি সেটা জানতে চাই। আর তাছাড়াও যেখানে নিজের মা বাবার কষ্টের মধ্যে একা একা দিনকাল পার করছে, সেখানে কিনা ছেলে তাদের চেহারা পর্যন্ত দেখলো না, না তাদের সামনেও আসলো, অথচ কোন এক বন্ধু বিপদ হয়েছে তার জন্য জান প্রাণ দিয়ে বেড়াচ্ছে, যেখানে তোমার উচিত ছিল আগে নিজের আম্মু আব্বুর খেয়াল রাখা। কিন্তু তুমি, ছি অন্তর ছি, তোমার আম্মু আব্বুর অবস্থা দেখেছো একবার তুমি? অথচ বন্ধুর পেছনে লেগে আছো তুমি। চুপ, একদম চুপ, মুখে লাগাম লাগা, না জেনে আজেরা বকবক করে যাচ্ছিস তুই হৃদিকা। তানভীর না।
অন্তর, ভাই আমাকে মাফ কর। তোর সহ্য ক্ষমতা অনেক, কিন্তু আমার না। তাই আমি আর সহ্য করতে পারতেছি না। মেয়েটা বেশি বলে ফেলছে। আঙ্কেল আন্টির সামনে আসে নাই, তার একটা কারণ তো আছে। কিন্তু তাদের সামনেও না এসে ছেলেটা তাদের জন্য যা করতেছে না, তা অনেক। তাছাড়াও অন্তর আন্টি আঙ্কেলের সামনে আসে নাই বলে কি তাদের খোঁজ খবর রাখে না, বরং সে এলাকায় আন্টি আঙ্কেলের জন্য আসছে। মানে, কিন্তু সে তো বললো তার কোনো বন্ধু বিপদে পড়েছে, তার জন্য সে তো আসলো এখানে। তুই অন্তরকে চিনতে এখন অনেক সময় বাকি। তার মুখের কথাটা শুনলি, মনের কথাটা না। তার আগে তোর একটা প্রশ্নের উত্তর দেই, যে অন্তর কেন আঙ্কেল আন্টির সামনে আসতে চায় না, না তাদের সম্মুখীন হতে চায়। তানভীর, না প্লিজ ভাই, বাদ দে। না তানভীর, বল তুই, আমি জানতে চাই তার কারণ। এরপর তানভীর আমার সাথে যে সকল ঘটনাগুলো ঘটলো তার সবই হৃদিকাকে বলে দেয়। আমি অনেকবার বারণ করে গেলাম, কিন্তু কথা শুনলো না তানভীর। এবার বুঝেছিস অন্তর কেন তারই আম্মু আব্বুর সম্মুখীন হতে চায় না? কারণ এই হারামের মনে অনেক বড় আঘাত লাগছিল। মনে করছিল তার পরিবার তার পাশে থাকবে, কিন্তু তারপর পরিবার তাকে দূরে ঠেলে দেয়, যার জন্য অন্তর মনে একটা ক্ষোভ জমে যায়, আর সে তার পরিবারের কাছে আসতে চায় না। এবার কথা রইল, সে বলছে এই এলাকায় কোনো এক বন্ধুর বিপদে যে আসছে, কিন্তু এটা সত্যি না, বরং অন্তর তার আম্মু আব্বুর বিপদে এলাকায় আসছে। কারণ অন্তরের আপন মামা মামি জালিয়াতি করে অন্তরদের বাইরে নিজেদের নামে করে নেয়। আর এই কাজের সফলতা তার জন্যই হয়, যার জন্য অন্তরের ভালোবাসার জীবনটা শেষ হয়ে যায়, মানে অন্তরের মামাতো ভাই সাইমনের জন্য। কথাগুলো শুনেই হৃদিকা চুপসে যায়, আর কোনো কথাই বলছে না। অন্তর পারলে সে তাদের বিপদে এগিয়ে নাও আসতে পারত, কিন্তু এই হারামি বেহায়ার মতো তার আম্মু আব্বুর কষ্টের দিকে ও পরিবারের সদস্য হওয়ার কর্তব্যের দিকে তাকে এই এলাকায় আবারও পাড়ি দেয়, যেখানে অন্তরের আম্মু আব্বুই নাকি তার খোঁজখবর নেয়নি, অথচ আমাকে লাগিয়ে রাখছে তাদের খোঁজখবর দিতে। আর অন্তর এখন এটার জন্যই সে এখন টেনশনে আছে যে কি করে তাদের বাড়িটা ফিরে আনবে। কিন্তু খুব সহজে অনেক লেকচার দিয়ে দিলি, কিন্তু অন্তরের মনের অবস্থাটা জানলি না। আর অন্তর, আমাকে ক্ষমা করে দিস, আমি পারলাম না তোর ওয়াদা রাখতে। তো কিভাবে কথা শুনতে দেখে থাকতে পারতেছিলাম না, তাই সবই বলতে হলো। আর তাছাড়াও একদিন না একদিন সত্যিটা প্রকাশ হতোই। আমি আর কি বলবো, বলার জন্য আর কিছুই রাখলো না তারা। আমার সত্যিটা হৃদিকার কাছে প্রকাশ করে দিল। আর এমনিও তানভীর ঠিকই বলছে, সত্যি সবসময় গোপন থাকে না, একদিন না একদিন প্রকাশ হয়। কিন্তু আমি চাইতাম না আমার সত্যিটা কেউ জানুক। তারপরেও এখন তানভীর হৃদিকাকে বলে দিল, হয়তো সামনের সকলের কাছেই সত্যিটা প্রকাশ হয়ে যাবে। দেখলাম হৃদিকা আমার দিকে তাকিয়ে আছে। তুমি এমন কেন? কিভাবে পারো কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখতে? কি করে পারো তুমি? পারতাম না, কিন্তু পারতেই হলো আমাকে। কারণ আমি চাই না আমার কষ্টটা অন্য কেউ জানুক ও হাসি ঠাট্টা করুক। কারণ লাইফে অনেক মানুষ দেখলাম যারা মানুষের কষ্টটুকু জানার পর সেই কষ্টটাকে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কষ্ট আরো বাড়িয়ে দেয়। তাই শুধু কয়েকজনেই আমার এই সত্যিটা জানে। আমার সাথে এতদিন থেকেও তোমার মনে হলো আমি তোমার কষ্ট নিয়ে তোমাকে কষ্ট দিব? আমাকে অন্তত বলতে। আমি বললামই তো, আমার সব কথা সবাইকে বলি না, এটাই আমার স্বভাব। বাদ দাও, সত্যিটা তো জেনেই গেলে, এখন আমার সাহায্য করবা। দেখো, আমি তো আম্মু আব্বুর কাছে থাকবো না, না তাদের কাছে আসবো। তুমি যতদিন এখানে আসো তাদের দিকে একটু খেয়াল রাখিও। আর আমার কথা বা আমি যেন এলাকায় আসি তা যেন তারা না জানে। জাস্ট এটাই তোমার কাছে আমার চাওয়া। আর তানভীর, তুই আব্বুকে বাড়িতে দিয়ে জায়গা বরাবর চলে আসিস। আর ডাক্তারের ফি ও আব্বুর ওষুধের টাকা কত হয়েছে আমাকে বল। দেখ, আমি থাকতে সেগুলো নিয়ে তোকে ভাবতে হবে না, আমি আঙ্কেলের দিকে খেয়াল রাখতেছি। তুই কি চলে যাবি? আসলে হৃদয় আমাকে কল দিছিল আর বলছিল সাইমনের বিরুদ্ধে কি যেন প্রমাণ পাইছে, সেটা দেখাবে। আমি যাই, পরে কথা হবে। ঠিক আছে, যা, তুই সাবধানে যাস তুই। এরপর আমিও হসপিটাল থেকে বেরিয়ে চলে গেলাম, আর চলে গেলাম হৃদয়ের পাশে। সেখানে গিয়ে দেখি হৃদয় বাসায় উপস্থিত। কিরে শালা, কই গেছিলি তুই? আমি কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। আর বলিস না ভাই, যখনই ভালো কিছুর খবর পাই আবার সাথে সাথে খারাপ কিছু ঘটে যায়, বা খারাপ কিছুর খবর পাই। মানে? আমি হসপিটালে গেছিলাম, তাই তানভীর কল দিছিল আব্বু নাকি অজ্ঞান হয়ে গেছিল। পরে আমিও সেখানে যাই। কি বলছিস? হঠাৎ আঙ্কেল অজ্ঞান হয়ে গেছিল কেন? আর এখন আঙ্কেল কেমন আছে? আব্বু এখন ভালো আছে। আব্বু ওভার টেনশন করতেছিল, তাই প্রেশার বেড়ে গেছিল, তাই আব্বু অজ্ঞান হয়ে যায়। তবে এখন আল্লাহর রহমতে বেশ ভালোই আছে। যাই হোক দোস্ত, খুব তাড়াতাড়ি আব্বুকে টেনশন মুক্ত করতে হবে। আর আমারও অফিসের অনেকদিন গ্যাপ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজ শেষ করে আমাকেও ফিরতেও হবে। মামা, তোর কাজ হয়ে গেছে, বলতে পারিস। তোকে একটা জিনিস দেখায়, এদিকে আয়। এরপর আমাকে হৃদয় মোবাইলের স্ক্রিনে কিছু ফটো দেখায়। ওরে বাটপার! अरे मामा, रुको ज़रा, सब्र करो। कोई धक्का मुक्की नहीं करने का, एक वीडियो क्लिप भी है। এরপর ভিডিও ক্লিপও দেখায়।
শালা সাইমন, তুই এবার উড়াধরা মারা খাবি, দাঁড়া। তুই চান্দো, সাব্বাস হৃদয়, চালাকি করে ভিডিও করে নিছিস। এবার খালি ভিডিওটা জায়গা বরাবর দেখাতে পারলেই হবে। মামা, আমি তো তোর কাজ করে দিলাম, তাহলে আজকে ডিনারে বিরিয়ানি খাওয়াবি। ওকে, তানভীর আসুক, তারপর বিরিয়ানি করব। প্রায় 1 ঘন্টা পর তানভীর আসে। তানভীর, আব্বু কেমন আছে এখন? আব্বুর জ্ঞান ফিরছে? এই তো আল্লাহর রহমতে ভালোই আছে। তো যাওয়ার 5 মিনিট পরে আঙ্কেলের জ্ঞান আসে। তারপর ডাক্তার আঙ্কেল আরেকবার চেক আপ করে আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দেয়। তো চিন্তা করিস না দোস্ত, আঙ্কেল আন্টির জন্য আম্মু আব্বু এখন হৃদিকাও আছে। আর আমাকে ক্ষমা করে দিস, আমি ওয়াদাটা ভেঙে দিলাম। কি আর করবো, তাই কিভাবে কথা শোনাচ্ছিল, তাই না পারতে সত্যিটা বলে দিলাম। এই দাঁড়া, এই হৃদিকাটা কে রে? আমার মামাতো বোন, অন্তর তাকে চিনে ও তাকে নিয়ে আসছে। আবে সালাদ, তাহলে এই ব্যাপার। তানভীর, তার নাম্বারটা দিতে পারবি? শালা নাম্বার তোর পিছিয়ে দেবো। শালা শেষরামি বন্ধ কর। এই অন্তরটা নাম্বার চাইছি, এতে তো জলের কেন? আমার জ্বলতেছে না, তুই একটা ভাইয়ের থেকে তার বোনের নাম্বার চাইতেছিস, এটা কি ঠিক? পালে গিয়ে মেয়ের থেকে নাম্বার নিয়ে আয়। আরে, এটা তো তার মামাতো বোন। মামা তো বোন, মামা তো সাথে বোনটা তো আছেই, আর সে তো তার ফুফাতো ভাই। কেমন একজন ভাই তার বোনের নাম্বার কোনো ছেলের দিতে চাইবে, তাও তোর মতো হারামি রে। না হলে তুই দে, সে যেহেতু দেওয়াটা ঠিক না, তাহলে তুই দে। আমি জানি তোর কাছে নাম্বার থাকবো। নাম্বার থাকলেই হয় না, নাম্বার দেওয়ার মতো পারমিশনও লাগে। যার নাম্বার নেবি তুই, তার পারমিশন ছাড়া আমি দিতে পারবো না। সরি ব্রো, তুই এক কাজ কর, কাল তানভীরদের বাড়িতে গিয়ে নাম্বার নিয়ে আসিস। ঠিক আছে ঠিক আছে, সময় আমারও আসবে। শালা, এই তানভীর, আজকে বিরিয়ানি রান্না করব। হৃদয় একটা সেই লেভেলের কাজ করছে, তার আবদার আজকে ডিনারে বিরিয়ানি চাই। ওকে, তাহলে চল লেগে পড়ি। হৃদয়, তুই এক কাজ কর, একটা কোক নিয়ে আয়। আরে মামা, আমি নিয়ে আসছি। আগের থেকে পরিকল্পনা করা ছিল আজকে বিরিয়ানি হবে, তাই কোকও নিয়ে আসলাম। এবার বিরিয়ানি রেডি কর। এরপর আমরা দুজনে লেগে যাই বিরিয়ানি করার জন্য। রাতের বেলা আমাদের বিরিয়ানি করা শেষ ও প্লেটে বিরিয়ানি নিয়ে ডাইনিং টেবিলে পরিবেশন করাও শেষ। এরপর খাওয়া দাওয়া শুরু। বিরিয়ানি পেয়ে উড়াধরা খাওয়া হচ্ছে। হৃদয়ের কিন্তু আমি খাচ্ছি কোনো মতনে, কিন্তু বারবার গলায় আটকে যাচ্ছে, কারণ মনের মধ্যে এক চিন্তা বারবার কাজ করছে। কি রে অন্তর, তুই এভাবে খাচ্ছিস কেন? ভাই, গলায় বারবার আটকাচ্ছে, কিভাবে ঠিকমতো খাবো? যতদিন টেনশনটাই আছি, খাবার ঠিকমতো গলা দিয়ে নামবে না। দোস্ত, বেশি চিন্তা করা ঠিক না। শোন, সবকিছুর একটা লিমিট থাকে। আর বলছি না আল্লাহর উপর ভরসা রাখতে, দেখবি আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব ঠিক হোক, কারণ আর যাই হোক তাদের আমি এভাবে দেখতে পারতেছি না। তবে দোস্ত, তোকে একটা কথা বলার ছিল। শোন, অতীতে কি হয়েছে তার ভাবিস না, কারণ অতীতের কথা যত ভাববি বর্তমানটা ততই খারাপ হবে, আর ভবিষ্যৎ ডিপেন্ড করবে বর্তমানের উপর। আর একটা কথা, যেটা তোর না সেটাকে ধরে রাখতেও পারবি না, কিন্তু যেটাকে আসলে তোর প্রাপ্য সেটাকে অবহেলা করিস না। দোস্ত, সবটাই বুঝলাম, কিন্তু লাস্টের কথাটা বুঝলাম না। তো চিন্তা করে দেখ আমি কি বোঝাতে চাইছি। সবকিছু বলা যায় না, কিছু কিছু কথার ইঙ্গিত দিয়ে বোঝানো হয়, আর বুদ্ধিমানরা ইঙ্গিতেই বোঝে যায়। তানভীরের কথা আর আগামাথা কিছুই বুঝলাম না, আর আমি বুদ্ধিমানও না যে তার কথাটা বুঝে উঠবো, তাই বাদ দিলাম। সকালে খাবার খেয়ে উঠে গেলাম। এরপর আমি রুমে গেলাম। রুমে গিয়ে মাথায় আসলো মায়ার কথা, যে মায়া সাইমনের জন্য আমার সাথে জঘন্য কাজটা করছে। এখন আমারও ইচ্ছা করতেছে তার সাইমনের এই সুন্দর জিনিসগুলো তাকে দেখানো, তাই মোবাইলটা হাতে নিলাম। পরে মনে পড়লো মায়ের নাম্বার তো আমার এই সিমে নেই, আর আমার সেই সিমটা ঢাকায়, তাই আরেকটা বুদ্ধি মাথায় আসলো। তার মোবাইলটা বের করে মুন্নিকে কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। তো ভাইজান, আপনার মোবাইলটা অন করেছেন তাহলে? সরি বোন, আমাকে ক্ষমা করে দিও, আসলে একটু কাজের মধ্যে ছিলাম, তাই অফ রাখতে হলো। এরপর কিছুক্ষণ আমাদের মাঝে সাধারণ কথাবার্তা হলো, যেমন কেমন আছো, কি করো, খাওয়া দাওয়া কইছে কিনা। তো ভাইয়া, হঠাৎ আমাকে কল দিলা যে? আচ্ছা মুন্নি, তোমার কাছে কি মায়ের নাম্বার আছে? এই ডাইনির নাম্বারটা আমার কাছে কি করে থাকবে ভাইয়া? একে আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছিলাম, আবার ব্লক দিয়েছিলাম। আর আমার ব্লক লিস্টে অনেক আননোন নাম্বার পড়ে আছে, তার মধ্যে মায়ার নাম্বার কোনটা তা আমি চিনব না। কিন্তু ভাইয়া, তুমি হঠাৎ এর নাম্বার চাইতেছো কেন? এরপর মুন্নিকে সব বললাম। সব বলার কারণ হচ্ছে মুন্নি তো জানাই এই মায়া কি কি করছে আমার সাথে। কি বলো ভাইয়া, একেবারে যেমন কর্ম তেমন ফলও পাবে। তুমি চিন্তা করো না, কালকেই মায়ার নাম্বার আমি পাঠিয়ে দিব তোমাকে, কারণ
তারও তো জানা দরকার তার আদরের বিএফ আড়ালে কি কি করতেছে। আমি কাল যে করে হোক নাম্বার নিয়ে পাঠিয়ে দিব তোমাকে। থ্যাঙ্কস বোন। আচ্ছা রাখি, ভালো থাকিও, খোদা হাফেজ। এরপর কল করে দিলাম। এবার শুধু মায়ের নাম্বার পাওয়ার বাকি, তারপর তাকে ধরিয়ে দেব তার সাইমনের কীর্তি কলা। এরপর সুন্দর মতো করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমাদের ঘুম ভেঙে যায় আর আমরাও ফ্রেশ হয়ে নেই। তারপর হলরুমে গেলাম, দেখলাম তানভীর চা পাউরুটি নিয়ে উপস্থিত। তারপর নাস্তা করে নিলাম। তানভীর, মনে আছে আজকে তোকে নেহার সাথে দেখা করতে হবে যে? হ্যাঁ, আমি দেখা করে ক্ষমা চেয়ে নিব। এরপর নাস্তা করে রেডি হয়ে তানভীর ও হৃদয় কলেজের জন্য রেডি হয়ে নিল, আর আমিও তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলাম। আর আমরা রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে। কলেজের সামনে গিয়েই আমরা নেহার জন্য অপেক্ষা করতে লাগি, আর দেখতে দেখতেই নেহা উপস্থিত। তাই আমরাও কলেজের গেটের দিকে চলে গেলাম। এই যে নেহা আপু। কথাটা বলতেই নেহা আমাদের দিকে ফিরে তাকায়। আমাদের দেখেই সে ভিতরে যেতে লাগে। আপু দাঁড়ান প্লিজ। কি হয়েছে আপনার? কেন ডাকতেছেন আমাকে? আপনাদের মতো স্যাচরাদের সাথে কথা বলার কোনো বিন্দু মাত্র ইচ্ছা নেই। আমাকে বিরক্ত করবেন না, না হলে আমি সিকিউরিটি ডাকবো। জানি আপু আপনি রেগে আছেন, কিন্তু আপু আমরা আপনার রাগ দূর করতেই আসছি, আর তার জন্য তানভীরকেও ধরে নিয়ে আসছি। সে আগের কাজগুলোর জন্য আপনাকে সরি বলতে চায়। কথাটা বলতেই নেহা কিছুটা শান্ত ভাব নেয়। হ্যাঁ আপু, আপনার সাথে গতকাল কথা বলে যা বুঝতে পারলাম, তানভীর যে কাজগুলো করছে তা খুবই খারাপ। তাই আমি আর হৃদয় কাল তাকে অনেক কথা শুনেছি, তাকে বোঝাইছি যে সে যা করছে খুবই খারাপ কাজ করছে, আর তাকে বলছি আপনাকে সরি বলার জন্য। তানভীর এদিকে আয়। এরপর তানভীর আসে আর আমি তাকে ক্ষমা চাইতে বলি। আমাকে ক্ষমা করবেন আপনাকে বিরক্ত করার জন্য। আমি সত্যিই দুঃখিত। আজ থেকে আপনাকে কোনোদিনই বিরক্ত করব না, না আপনার সামনে আসব। ঠিক আছে, যান, ক্ষমা করলাম। তবে নেক্সট টাইম যেন এই কাজটা আর না করেন। শুধু আমার সাথেই না, আর কোনো মেয়েদের সাথে এমনটা করবেন না। ঠিক আছে আপু, এবার আপনি যেতে পারেন। তারপর নেহা চলে যায় আর তানভীর ও হৃদয় আমাদের কাছে আসে। কিরে, এটা তুই কি করলি? তুই কথাগুলো বললি না কেন? দেখ, সব কথা একসাথে বলাটা ঠিক হবে না, আস্তে আস্তে করে সব বলবো, শুধু একটু ধৈর্য ধর। আর তানভীর, আজ থেকে এই মেয়ের পিছে পড়বি না, পারলে সাহায্য করবি, বিরক্ত না, বুঝতে পারছিস? হ্যাঁ দোস্ত। ঠিক আছে, এবার তোরা কলেজে যা, আমি কিছুক্ষণ ঘোরাফেরা করব, তারপরে বাড়ি চলে যাব। এই ঘটনাটা না ঘটলে আজ আমরা তিনজনে একসাথে কলেজে যেতাম ও ক্লাস করতাম, কিন্তু একটা ঘটনায় সব চেঞ্জ করে দিল। হ্যাঁ রে দোস্ত, কতই না মজা করছিলাম কলেজে, হয়তো ভাগ্যই ততটুকুই। এরপর সবই চেঞ্জ। যাই হোক, বাদ দে, যা তোরা, বাড়িতে দেখা হবে। এরপর তানভীর ও হৃদয়ের থেকে বিদায় নিলাম ও তারা কলেজে ঢুকলো, আর আমি অন্য রাস্তায় চলে গেলাম। তখন আমার মোবাইলে একটা মেসেজ আসে, আর মেসেজটা দেখেই একটা শয়তানি হাসি দিলাম। আমার মুখে হাসিটা আসার কারণ হচ্ছে মুন্নি আমাকে মেসেজ করছে, তাকে যে কাজটা দিয়েছিলাম সেই কাজের জন্য, মানে মায়ের নাম্বার জোগাড় করে দেওয়ার জন্য। মেসেজটা ওপেন করলাম আর দেখলাম নাম্বার দেওয়া হয়েছে, তাই আমি ওর নাম্বারটা কপি করে নিয়ে মোবাইলে সেভ করে নিলাম, আর মুন্নিকে রিপ্লাইয়ে থ্যাংক ইউ পাঠিয়ে দিলাম। চিন্তা করলাম তানভীর ও হৃদয় নেই, এটাই একটা ভালো সুযোগ মায়ের সাথে কথা বলার। তবে রাস্তায় দাঁড়িয়ে তো আর কথা বলা যায় না, তাই আমি সোজা হৃদয়ের বাড়িতে চলে যাই। এরপর রুমে গিয়ে মোবাইল হাতে নিলাম। আমি চিন্তা করলাম অপরিচিত হয়েই কল দিব। এরপর প্রথমে এমনি এমনি কথা বলবো, তারপর আস্তে আস্তে স্যামের কথা জিজ্ঞাসা করব। তবে 1 মিনিট আগে এটা দেখি এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ বা ইমো আছে কিনা। তাই আমিও নেট চালু করলাম, আর যা সন্দেহ করলাম তাই হলো, এই নাম্বারে দুটোই আছে। যেহেতু আমার কাছে 2টা সিম, একটাতে 2টা অ্যাকাউন্টই আছে, আর একটাই খালি ফেক অ্যাকাউন্ট আছে ফেসবুকে। তাই চিন্তা করলাম আমাকে অন্য নাম্বার থেকেই কল দেওয়া উচিত, এতে আমার অ্যাকাউন্টগুলোও হাইড থাকবে। আমি চাই না আমার কোনো কিছুই সে জানুক, তাই আমি আগেই আমার দ্বিতীয় নাম্বার দিয়ে ইমোতে ও হোয়াটসঅ্যাপে একই নামে দুটোতেই অ্যাকাউন্ট খুলে ফেলি, আর নামগুলো এমন দিলাম যেন ও বুঝতেই না পারে এগুলো ফেক অ্যাকাউন্ট। নাম দিল হৃদয় আহমেদ, তবে হৃদয়কে উদ্দেশ্য করে নামটা দিই নাই, আমার নামের সাথেই মিল রেখে আর একটা নাম দিলাম। আর হৃদয় মানে অন্তর, আবার অন্তর মানেই হৃদয়, আর আহমেদ দিলাম আর কি খুশির ঠেলায়। আর এমন ছবি দিলাম যেখানে আমার পিছনের অংশই দেখা যাচ্ছে, আর একটাতে তো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছবি দিলাম, ব্যাস। এরপর বাকি ডিটেলস দিয়ে পুরোপুরি আইডি গুলো রেডি করে নিলাম। এরপর কল দেওয়ার মতো রেডি হয়ে আমি, তবে আমাকে আমার কথার ধরনটা বা স্টাইল চেঞ্জ করতে হবে যেন আমি ধরে না খাই। আমাকে এমন ভাবে কথা বলতে হবে যেন আমি সত্যি একজন স্ট্রেঞ্জার, মানে ফুর্তিলা গলায় কথা বলতে হবে আমাকে। এরপর নাম্বার ডায়াল প্যাডে নিয়ে কল দিলাম। কল রিং হচ্ছে আর আমার হৃৎপিণ্ডটাও ধক ধক করতেছেই, মানে এক প্রকার ভয় কাজ করতেছে আমার মধ্যে। এর মধ্যে কল রিসিভ করলো। হ্যালো,
আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমি কণ্ঠ শুনেই বুঝতে পারলাম এটা মায়া। অনেকদিন পরেই তার কণ্ঠটা শুনতে পারলাম আমি। মায়ের কণ্ঠটা শুনেই আমার মুখ পুরাই বন্ধ হয়ে গেল, মানে মুখ থেকে কথা বেরই হচ্ছে না, পুরাই নিস্তব্ধ হয়ে গেলাম। হ্যালো, জি কে বলছেন? কথাটা শুনে ভাবতে লাগলাম কিভাবে কথা বলবো। এতক্ষণ ধরে যে পরিকল্পনাগুলো করছিলাম সবই খেয়ে ফেলছি। কিছু মুহূর্ত পরেই মনে পড়লো কিভাবে কথা বলার কথা ছিল, তাই সেই পরিকল্পনা মাফিক শুরু করে দিলাম। হ্যালো আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, কে আপনি? আপনার পরিচয় দেন। আর রে আপু, আমি কে? আরে আমি আপনার শুভাকাঙ্ক্ষী হই আপু। দেখেন, ফাইজলামি বন্ধ করেন। সুন্দর করে বলেন কে আপনি, আর কি জন্য কল দিয়েছেন বলেন, না হলে আমি কল রাখলাম। আরে আরে আপু করেন কি? ঠিক আছে বলতেছি আমি কে ও কেন কল দিছি। বলেন। আপু আমি কে সেটা নয় পরেই বলি, তবে কেন কল দিছি সেটাই আগে বলি। আপনাকে আমি সাইমন ভাইয়ের সাথে দেখছিলাম, আপনারা তো বেশ ভালোই লুতুপুতু করছেন। কিন্তু আপু আপনি কি জানেন আপনার সেই বিহেভ, আপনার অনুপস্থিতিতে কি করে বেড়াচ্ছে, তার কি খোঁজ রাখেন? দেখলাম মায়া একদমই চুপ হয়ে আছে, কোনো কথাই বলছে না সে। আপু আমি দেখলাম আপনার হোয়াটসঅ্যাপ ওই মো আছে, এক কাজ করি হোয়াটসঅ্যাপটাই একটু ওপেন করেন, দেখেন সেখানে হৃদয় আহমেদ নামে কোনো আইডি থেকে কিছু আসছে কিনা, কষ্ট করে দেখেন। বলাই কল কেটে দিলাম। মায়ের কথা বলতেছি পরে, তবে আমার মনে মনে অনেক ভয় কাজ করতেছিল আর মাথায়ও ঘাম চলে আসে। এই নাটকটা করতে করতে একটা স্বস্তির শ্বাস ফেলে এবার হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। এরপর মায়ের অ্যাকাউন্টে নেহার সাথে সাইমনের যে ছবিগুলো তুলছিলাম সেগুলো পাঠালাম। এরপর সেন্ড হতে দেখলাম সে সেন্ড করছে, তাই আমিও মেসেজ পাঠালাম। কি আপু, বিয়ে কি করে না করে, কোথায় যায় বা না যায়, একটু খোঁজ রাখা তো দরকার। দেখেন আপনার অনুপস্থিতিতে আপনার বিয়ে রেস্টুরেন্টেও যায়, তবে পাশে আপনাকে তার চিনি না, শুধু হাত ধরেই আছে, সেই সিনটাই সে লাগছে বলেই ছবি তুলে নিলাম। কিন্তু মায়ার পাশ থেকে কোনো রিপ্লাই পেলাম না, হয়তো ঝটকাটা সে লেভেলের লাগছে তাই রিপ্লাইও দিতে পারছে না। কি আপু কথা বলেন না কেন, কিছুই তো বলেন। তবে আপু এটা থেকে অবাক হলে তো হবে না, নাকি বিশ্বাস হচ্ছে না এই সেবগুলোতে? ঠিক আছে, क्लाइमैक्स तो अभी बाकी है, रुको जरा सब्र करो, कोई धक्का मुक्की नहीं करने का, आराम से आने का, आराम से देखने का। এরপর হৃদয় আমাকে যে ছবিগুলো দেখাইছিল সেগুলো তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাই দিছিল, সেইগুলো দিলাম, প্লাস শেষে ভিডিওটাও। আসলে হৃদয় গতকালকে সাইমনকে কোনো একটা রেস্টুরেন্টে দেখে, তবে সে একা ছিল, জোড়া পাকে ছিল, তবে সাইমনের সাথে নেহা ছিল না, অন্য একটা ছিল। মানে সাইমন ট্রিপল গেম খেলতেছে, কখনো মায়া কখনো নেহা আবার কখনো যায় না এই মেয়েটার নাম কি। বাইরে ভাই, আমি দোষ না করেই খারাপ আর সে এইসব করেই ভালো। তবে আমি এটা শিওর বলতে পারতেছি না সাইমন ট্রিপল গেম খেলতেছে নাকি আরো আছে। তবে যাই হোক, ধোকা তো দিচ্ছেই। আর গতকাল হৃদয় সাইমনের এই কাহিনী দেখেই সাথে সাথে ছবি ক্লিক করে নেয়, ওর সাথে ভিডিও করে নেয়, কারণ অনেক সময় ছবি ফেক হলেও ভিডিও ফেক হয় না। আর এই ছবি ও ভিডিও ক্লিপ দিয়ে নিহাকে সাইমনের বিরুদ্ধে ব্যবহার করতে পারবো। সবই সেন্ড হলো, সিনও হলো, কিন্তু রিপ্লাই আসছে না। হয়তো এইসব দেখে তার আর কিছু বলার ভাষা নেই, তাই রিপ্লাই দিচ্ছে না। আমি জানি এইসব দেখার পর আপনার কেমন অনুভূতি হচ্ছে, আমিও সেই ফিলিংসটা বুঝি। কেন বুঝি তা তাকে আর প্রকাশ করলাম না। সে শুধু ছবি দেখেই তার মনে আঘাত লাগলো। যদি আমার মতো সরাসরি দেখতো তাহলে কেমন ফিল করতো সে। আপনার উচিত ছিল যাকে ভালোবাসেন তার সম্পর্কে একটু ধারণা নেওয়ার, সাথে তার হাব ভাব দেখা, তার আচরণ ও তার সম্পর্কে জানা। আপু শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসা কি তা বোঝাও দরকার, আর অপরপক্ষ আপনাকে ভালোবাসে কিনা সেটাও জানা দরকার। দেখলেন অন্ধ ভালোবাসার ফল, আপনার অনুপস্থিতিতে সেও সুযোগ লাগিয়ে বেড়াচ্ছে। যাক বাদ দেই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী হই, তাই আপনাকে আপনার ভালোবাসার মানুষটার রূপ দেখিয়ে দিলাম। সময় থাকতে সতর্ক হয়ে যান, আর এই সকল মানুষগুলোর থেকে দূরত্ব বজায় রেখে এমন একজনকে বেছে নেন যে আপনাকে বুঝবে ও ভালোবাসবে। এরপর টেক্সটটা সেন্ড করে দিলাম। মনে করেছিলাম শয়তানি করব, এইসব নিয়ে মায়াকে এতটাই কষ্ট দেব যে কষ্ট আমি পাইছিলাম, কিন্তু মনটা বারবার আমাকে বাধা দেয়। এমনিও কাউকে কষ্ট দিতে পারি না আমি, শুধু নিজেই কষ্ট পেতে পারি, কিন্তু কাউকে আঘাত করতে পারি না কেন জানি। মানে মন বারবার আমাকে আটকায়। দেখলাম মেসেজটা সিন হলো, সেন্ডও হলো, সাথে সাথে মায়া হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে বসে। ইন্নালিল্লাহ, এবার কি করি? সে তো ডাইরেক্ট ভিডিও কল দিয়ে বসলো। অডিও কল দিলে সমস্যা ছিল না, কিন্তু ডাইরেক্ট ভিডিও কল দিল সে। আমিও কল কেটে দিলাম
আর মেসেজ করতে লাগলাম। আরে আপু, ভিডিও কল দিচ্ছেন কেন? কিছু বলার থাকলে অডিও কলে বলেন, বা ভয়েস পাঠান, বা টাইপ করেন। এর মধ্যে আবারও ভিডিও কল আসে, আমি আবারও কেটে দিলাম। আরে আপু, ভিডিও কল দিচ্ছেন, আজব। আমার মেসেজটা সিন হতেই এবার মায়া অডিও কল দিল, আর আমিও রিসিভ করলাম। আরে আপু, ভিডিও কল দিচ্ছেন কেন? এভাবে ভিডিও কল যে দিচ্ছেন, আমার হারামি বন্ধুরা দেখলে তো উল্টাপাল্টা কিছু ভেবে বসবে। আমার কেন জানি আপনাকে দেখতে ইচ্ছে করতেছে। আর এই জানোয়ারের এই ছবি ভিডিও দিয়ে আর কোনো লাভ নেই। এই জানোয়ারের বাচ্চার রূপ আমি অনেক আগেই দেখে ফেলেছি। মানে কি বলতেছেন আপনি আপু? হ্যাঁ, এই জানোয়ারের বাচ্চার ছেঁচড়ামি ভরা রূপটা আমি অনেক আগেই জেনে গেছি। এই জানোয়ারের বাচ্চার জন্য আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে। এই জানোয়ারের বাচ্চার জন্য আমি একজনকে হারিয়ে ফেলেছি। এই জানোয়ারের বাচ্চার মোহে পড়ে আমি সত্যিকারের ভালোবাসার মানুষটার উপর অন্যায় করে তাকে দূরে ঠেলে দিয়েছিলাম। আর আমি এটাও বুঝে গেছি আপনি মানুষটা আসলে কে। আরে আজব, কি বলতেছেন আপনি? আমি কে মানে? আপনি আমাকে চিনবেন কি করে? অন্তর, আমাকে ক্ষমা করে দাও। বলেই কান্নায় ভেঙে পড়ে। আমি মায়ের কান্নার আওয়াজ শুনতে পারছি। আমার জীবনে সবচেয়ে বড় ভুল করেছি এই জানোয়ারের মোহে পড়ে। আরে আজব, কে অন্তর? কাকে অন্তর ডাকতেছেন আপনি? আমার নাম দেখেন নাই? আমার প্রোফাইল চেক করে আসুন, তারপরে বলুন কি উল্টাপাল্টা নামে আমাকে ডাকতেছেন আপনি। আমি উল্টো পাল্টা না, ঠিক জনকে ঠিক নামে ডাকতেছি। তোমাকে চেনা আমার জন্য ব্যাপার না। নাটক বন্ধ করো বলতেছি। আমি জানি এটা তুমি। বলেই আবারও কান্না শুরু করে দিল, কিন্তু স্বীকার করতে চায় না আমি এটা। আমাকে চেষ্টা করতেই হবে ধরা না খাওয়ার, কিন্তু বুঝলো কি করে এটা আমি? আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই। তোমার ভালোবাসা পেয়েও এক জানোয়ারের জন্য তোমাকে অপমানের সাথে দূরে ঠেলে দিলাম। আর সেই জানোয়ারের নাটকটা কেই ভালোবেসে নিলাম আমি। আর শেষমেশ তারও ফল পেয়ে গেলাম আমি। দেখেন আপু, কোনো অন্তর টন্তর না আমি আপনাকে ভালোর জন্যই আপনার নাম্বার জোগাড় করে কল দিলাম। আমি আপনাকে সাইমন ভাইয়ের সাথে দেখছিলাম, তাই আপনাকে সাইমন ভাইয়ের এই কুকৃতির করা ইনফর্ম করতে আপনার সাথে যোগাযোগ করলাম। আর তাই মানে এই না যে আপনি আমাকে অন্য একজন ভেবে বসবেন, ওই ব্যক্তিকে ইঙ্গিত করে বিরক্ত করবেন। আমি জানতাম না আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, না হলে আপনার সাথে যোগাযোগ করতাম না। যাই হোক, যেহেতু সব শেষ হয়েই গেছে, আমিও রেখে দিচ্ছি।